Choice International. It is an international standard trading house in Bangladesh since 18 years. Marketing department of Choice International is very professional and technically sound to the garment trade. Our products are t-shirt, polo, jogging set, hoodie sweatshirt, denim jacket, denim pant, chino pant, Bermuda shorts, swimming shorts, pullover, cardigan, outwear, etc. Choice International also specialized in selling stock of clothing. A company of quality products, secured customers' money as advance, own facilities of all kinds of finishing and repacking unit. Committed to becoming the world's largest professional stock trading platform. Our international markets are USA, Canada, Russia, South America, South Africa, EU countries, UK, and some other significant Asian countries. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এটিভি কানাডা থেকে শুরু করেছি আমাদের আজকের যুক্তিতর্ক আলোচনা অনুষ্ঠানটি। আমাদের সাথে আজকে তিনজন অতিথি ঢাকা থেকে যুক্ত হয়েছেন। আমাদের পুরো অনুষ্ঠানটি 638 কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া থেকে সরাসরি এবং ইউরোপের বিভিন্ন দেশের থেকে সরাসরি ঢাকা থেকে রিলে করা হচ্ছে এবং প্রচার হচ্ছে। আপনারা সবাই ফেসবুক, ইউটিউব এবং 638 নম্বর চ্যানেলে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আসসালামু আলাইকুম। আমি শুরু করতে যাচ্ছি আজকের এই যুক্তিতর্ক অনুষ্ঠানে। আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ স্যারকে স্বাগত জানাচ্ছি এটিভি চ্যানেল কানাডার পক্ষ থেকে। আমি মন্ট্রিয়াল থেকে শুরু করছি। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এবং সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মিজানুর রহমান স্যার। আপনাকে স্বাগত জানাচ্ছি মিজান স্যারকে। আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত আছেন নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক মেজর জেনারেল আব্দুর রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি। আমাদের কানাডা থেকে সিও আব্দুর রহিম এবং ঢাকা থেকে রানা সহ চট্টগ্রাম থেকে এবং লন্ডন থেকে ব্যাক্সটার মেহেদি সহ সবাই এই অনুষ্ঠানের পিছনে যারা কাজ করছেন তাদেরকে স্বাগত জানাই। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠানটি। আমাদের এই পুরো অনুষ্ঠানটি চলবে 1 ঘন্টার মধ্যে। আমি সর্বপ্রথমেই ইমতিয়াজ স্যার কাছে যাব। স্যার, আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা করেছে বাংলাদেশের উপর, যেটি হলো যে র্যাবের উপর একটি নিষেধাজ্ঞা। এটা পুরোটাই আপনি জানেন। এতে করে কি যুক্তরাষ্ট্র বা বাংলাদেশের কার লাভ বা কার ক্ষতি হলো, এই বিষয়টি আমরা যাব। আর আপনি জানেন যে বর্তমানে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে, স্নায়ু যুদ্ধ বলেন বা সরাসরি যেই যুদ্ধ চলছে, রাশিয়াকেও এক ধরনের নিষেধাজ্ঞা আমেরিকা দিয়েছে, কিন্তু রাশিয়া সেটা তোয়াক্কা না করে রাশিয়ার মতন চালাচ্ছে। আর আমাদের দেশের উপর যেটি করেছে সেটি বাংলাদেশ সরকারের উপর করে নেই, একটি আইন শৃঙ্খলা বাহিনীর উপর করেছে। এতে করে কি আমাদের সরকারের বা আগামী নির্বাচনে আমাদের এটি কি প্রভাব পড়বে কিনা, এবং এতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের কার লাভ বা ক্ষতি হলো, এই প্রসঙ্গে একটু জানতে চাই। ইমতিয়াজ স্যার। ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন আসলে, মানে হয়তো পুরো সেমিনার হওয়া দরকার এক একটা বিষয়। তবে যেটা দেখা দরকার সেটা হলো, যদি র্যাবের কথা বলি, প্রথমেই বলে রাখি যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং একটা হলেও বা ডিসঅ্যাপিয়ারেন্স, সেটা ঠিক না, এবং যার পরিবারের উপর দিয়ে যায় সে ভালো করেই জানে। তবে আমাদের দেশে যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা আনলফুল কিলিং হয়, তার চেয়ে অনেক অনেক বেশি আমেরিকায় এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা আনলফুল কিলিং হয়। তারপরে যদি আমি আমেরিকার আফগানিস্তানে যত মারা গেছে মানুষ আমেরিকার কারণে 20 বছরে, সেগুলো সব কিন্তু আনলফুল কিলিং, কারণ ওটা লফুল যুদ্ধ ছিল না। ভিয়েতনাম ওয়াজ আনলফুল কিলিং, ইরাক ওয়াজ আনলফুল কিলিং, অ্যান্ড আই ক্যান গো অন অ্যান্ড অন অ্যান্ড অন। সো যার জন্য আমেরিকা বলছে বলেই যে আমাদের জিরোতে নিয়ে আসবে তা না। আমাদের যারা এটা নিয়ে কাজ করেন, আমরা আন্তর্জাতিক সম্পর্ক খুব বড় করে কাজ করতে হয় আমাদের কাউন্টার টেররিজমের মানুষদের সাথে। বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে এটাকে জিরোতে নিয়ে আসা।
এবং আপনি দেখবেন গত কয়েক মাস আমরা আমার ইউনিভার্সিটির সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ আমরা ভায়োলেন্সের উপরে ম্যাপিং রাখি 26টা ক্যাটাগরি পুরো বাংলাদেশে। 10 বছরের আমাদের ডেটা আছে, দ্য লার্জেস্ট ডেটা অন ভায়োলেন্স। এবং আমি কনফিডেন্টলি বলতে পারি যেই নাম্বার, তাতে মিস যেতে পারে কিছু এদিক সেদিক, কিন্তু যেই নাম্বার এবং যেই নাম্বারের কথা তারাও বলেছে সেটা আমেরিকার তুলনায় কিছুই না। আমি যদি নাম্বার অফ আনলফুল কিলিং, এখন অনেকে বলবে যে আমেরিকায় আছে বলেই তা না, কথা হচ্ছে যে তার কোনো মোরাল অথরিটি আছে কিনা, আমি সেখানে মনে করি না। আমাদের এই সমস্যাটা আমাদেরই সমাধান করতে হবে, এবং যেটা আমি বললাম এটা আমাদের জিরোতে নিয়ে আসতে হবে। এটা আমেরিকার ফরেন পলিসি প্রসেসটা আসলেই কিন্তু খুব কমপ্লেক্স। আমি নিজেও ওই ফরেন পলিসি প্রসেসের দ্বারাই মানে কি বলা হয় ট্রেনিং প্রাপ্ত বলতে পারেন। আমি 6 মাস না 9 মাস ছিলাম এই ফরেন পলিসি প্রসেসের বোঝার জন্য, আমাকে নিয়ে গিয়েছিল, অ্যান্ড প্রচণ্ড কমপ্লেক্স। এবং সেখানে লবিজদের একটা ভালো ভূমিকা থাকে। তো অনেকগুলো কারণে হয়তো ওই ধরনের একটা জিনিস তাদের কাছে এসেছে এবং তারা ওটাকে সামনে নিয়ে এসে ডেমোক্রেটিক পার্টি যখনই আসে তখনই, কারণ যে আইনের কারণে এসেছে সেটা ডেমোক্রেটিক পার্টিরই আইন, বিল ক্লিন্টনের সময় করা, সেখান থেকেই যখনই তারা আসে তখনই এই জিনিসটা সামনে আসে। আবার ওবামা যখন ছিল তখন আবার নিয়ে এসেছিল, আবার যখন রিপাবলিকানরা আসে তখন এটাকে মূল্য দেওয়া হয় না। এটার একটা দিক। অন্যদিকে যেই স্যাংশন রাশিয়ার বিরুদ্ধে দিচ্ছে ইত্যাদি, এটা আমাকে একটু অবাক করেছে, কারণ আমরা যেহেতু মিয়ানমার রোহিঙ্গা নিয়ে সবসময় কাজ করি এবং একাধিক আলোচনা হয়েছে এই ইউরোপিয়ান দেশ, এই আমেরিকার সাথে, এবং সারাক্ষণ তারা বলেছে স্যাংশন দিয়ে কিছু হয় না প্রফেসর, স্যাংশন ডাজন্ট ওয়ার্ক প্রফেসর, স্যাংশন ইট হার্টস কমন পিপল, সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হয়। এটাই কিন্তু আমরা অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে একাধিকবার আমি শুনি যে স্যাংশন দিয়ে কোনো লাভ হয় না, যার জন্য আমরা স্যাংশন দিচ্ছি না, আমরা স্লোলি আস্তে আস্তে করছি। কিন্তু আপনি যদি হিসাব যদি দেখেন গত ফেব্রুয়ারি মাস থেকে তো আর মিয়ানমারে কোনো সিভিলিয়ান বলে কিছু নেই, সবই 100% মিলিটারি। ওই ফেব্রুয়ারি থেকে যদি এই ফেব্রুয়ারি দেখি, ওয়েস্টার্ন ইনভেস্টমেন্ট কিন্তু অনেক বেড়ে গেছে, 17 না 19% বেড়েছে, কমে যায়নি। তো এই যে ডাবল স্ট্যান্ডার্ড, তাতে যেটা হয়, যেটা আমি তাদের খোলাখুলিভাবে বলেছি যে দেখো আমাদের জন্য রোহিঙ্গার সমাধান করবা তা না, কারণ এটা বাংলাদেশ মিয়ানমারের বিষয় না, এটা মিয়ানমার তার জনগণের সাথে, রোহিঙ্গা হলো তার জনগণ, তাদের একটা বিষয়। রোহিঙ্গাদের জন্য তোমাকে করতে হবে না, ইউ হ্যাভ টু ডু ফর ইয়োর সেলফ, তোমার জন্য করতে হবে। কারণ এই যে করছো না রোহিঙ্গাদের ব্যাপারে, তোমরা যেই একটা জেনোসাইডাল ইন্টেন্ট বলা হচ্ছে, একাধিক সার্ভে হয়েছে, সেখানে বলা হচ্ছে জেনোসাইড, আইসিজেতে প্রভিশনাল জাজমেন্ট হয়েছে, আইসিসিতে পর্যন্ত আছে, আর্জেন্টিনা কোর্টে পর্যন্ত একটা কেস আছে, সেখানে তোমরা এখন পর্যন্ত এটাকে জেনোসাইডও কি বলা হয় অফিসিয়ালি করছো না। এই যে বিষয়গুলো, খালি আমি নেদারল্যান্ডসকে বাদ দিলাম আর কানাডাকে বাদ দিলাম, এই দুটো ছাড়া, তাতে যেটা হবে একসময় তোমাদের এই প্রেফারেন্স ফর ইন্টারন্যাশনাল ল রেগুলেশন এগুলোকে কেউ মূল্য দিবে না। এটা কিন্তু ইউক্রেন হওয়ার আগে কিন্তু আমি বলেছিলাম যে এটাকে তোমাদের ভেবে দেখতে হবে, এবং সেটাই হলো। আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, অনেকেই মনে করছে যে না, যেভাবে আমেরিকা এটাকে সাজিয়েছে, কারণ এখানে অনেকগুলো বিষয় রয়ে গেছে, অনেক জটিলতা আছে। তবে বাংলাদেশ আমি মনে করি যেটা সবসময় আমরা বলে এসেছি সেটা হলো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না। আমরা আশা করব যে রাশিয়া আর ইউক্রেন, এবং অলরেডি কিছুটা হয়েছে, হিউম্যানিটেরিয়ান সিক্সফায়ার শুরু হয়েছে দ্বিতীয় দফায় আলোচনায়, গতকালকে আমরা দেখলাম। সেটা কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া একেবারেই বলতে গেলে ছোটখাটো ভাবে ছাপিয়েছে, কিন্তু ওটাকে নিয়েও কিন্তু বড় নিউজ তারা করছে না। এই যে বিষয়গুলো বোঝাই যাচ্ছে একটা রাজনীতির একটা বিষয়, তো ওইখানে আমরা যেতে চাচ্ছি না। আমি আপাতত এখানে আমি থামতে চাচ্ছি যে আমরা দেখব যে যত তাড়াতাড়ি যেন পলিটিক্যাল একটা সলিউশনে নামতে পারে, কারণ মনে রাখতে হবে রাশিয়া আর ইউক্রেন তারা কিন্তু পার্মানেন্ট নেইবার্স, পার্মানেন্ট ফ্রেন্ডস, পার্মানেন্ট এনিমিজ বলে কিছু নেই, কিন্তু পার্মানেন্ট নেইবার্স বলে একটা শব্দ আছে। ওরা আজীবন একসাথে থাকতেই হবে, ওয়েদার উই লাইক ইট আর উই ডোন্ট লাইক ইট। সেই জায়গায় আমি মনে করি যে ইউক্রেন যেই সাইডটা রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের একটা অবস্থা নিয়েছে, এবং রাশিয়ানরা তারা একটা ডিপ্লোম্যাটিক বা পলিটিক্যাল একটা সলিউশনে আজকে না হয় কালকে তাদের যেতেই হবে।
আপনাকে শোনা যাচ্ছে না। জি মিজান স্যার, আপনি ধন্যবাদ ইমতিয়াজ স্যার, হ্যাঁ, ধন্যবাদ। আপনি শুনতে পেয়েছেন ইমতিয়াজ স্যারের কথা। তা আমার বক্তব্যটা হলো যে এই যে নিষেধাজ্ঞার ব্যাপারে যে বর্তমানে বিরোধী দল যে বাংলাদেশে যে তোলপাড় করছে, যে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে, সরকারের আরও নিষেধাজ্ঞা আসছে, এইভাবে যে একটা জুজুর ভয় দেখাচ্ছে, এতে করে বিরোধী দলের তো তাদের একটা প্লাস পয়েন্ট, তারা সেটা সরকারকে ড্যামেজ করার জন্য বা সরকারকে হেয় করার জন্য করছে। কিন্তু এতে করে আগামী নির্বাচনে বা আমেরিকার এখন যে হঠাৎ করে আবার ইউক্রেন এবং রাশিয়ার যেই ঝামেলাটা শুরু হলো যুদ্ধ সমস্যা নিয়ে, সেটি যেভাবে যাচ্ছে, সে এখন আমাদের এই আগামী নির্বাচনে বা আমাদের সরকারের উপর এই ধরনের কোনো চাপ আসে নাই, কিন্তু ওই একটা বাহিনীর উপর আসছে। এতে করে আমাদের কোনো দেশের বা আমাদের সবকিছু মিলে কোনো ক্ষতি সাধন বা লাভ বা ক্ষতি কারক কি হবে কিনা এই ব্যাপারে। আচ্ছা, আমি মনে হয় আমাদের মানে আন্তর্জাতিক বিশেষজ্ঞের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ স্যার যথার্থই মানে মুখবন্ধে যা বলার দরকার ছিল এর মধ্যে সমস্ত বক্তব্যই চলে আসছে। তো এটি আসলে পুরোপুরি একটা রাজনৈতিক ইস্যু। এর মধ্যে যেটাকে আমরা বলি জিও পলিটিক্যাল ইস্যু ইনভলভ থাকে। আর কখনো কখনো আমেরিকা তার নিজের স্বার্থ অথবা তার নিজের একটা বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য এই সকল বিষয়গুলোকে সামনে নিয়ে আসে। যেমন বাংলাদেশের ব্যাপারে যেটা আসছে, আবার মিয়ানমারের ব্যাপারে এটা আসে না। ইমতিয়াজ স্যার যথার্থই বলছেন। তো এখন আমাদের কাজটা কি হবে? আমাদের আসলে দুইটা তিনটা দিক থেকে আমাদের জিনিসটা দেখতে হবে। একটা হচ্ছে যে আমরা তো আর আমেরিকার মতো অত শক্তিমান সামর্থ্যবান না, কারণ আমাদের অনেক ব্যাপারেই এক ধরনের বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাপারে আমেরিকা এবং তার সাথে যারা মিত্র ন্যাটো জোটের সদস্য এবং যারা ইউরোপিয়ান ইউনিয়ন, দেখা যায় আমেরিকা একটা কিছু করলে এটা সাথে সাথেই এই ইউরোপিয়ান ইউনিয়নের লোকরা বা ইভেন আরো দূরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পর্যন্ত এটার এক ধরনের হুঙ্কার একই সাথে প্রদর্শনিত হয়। তো সেটা হচ্ছে আমাদের আশঙ্কার কারণ। একটা হচ্ছে যে যদি এরকম হয়ে যায় যে এটা আরো বাড়াবাড়ির পর্যায়ে গেল, যেমন যদিও আমি এখন আর মনে করছি না, কারণ প্রথম যেভাবে এই প্রচারণাগুলো আসছিল, অথবা আপনি যেটা বলছেন বিরোধী দলের কিছু নতুন বিরোধী দলের মুখপাত্র যারা যেভাবে বলছিল, আমার মনে হয় না এখন আর সেটা সেইভাবে আছে। যত তারা মানে পুলকিত হয়েছিল যে একটা কিছু হয়ে যাচ্ছে, এই বোধহয় একটা স্যাংশন চলে আসবে, আরো বড় স্যাংশন, লিস্ট অফ মানে পিপলের নাম আরো 900 জন 600 জন। আমাদের সাবেক উপাচার্য, যিনি ঢাকায় বসে উপাচার্য পরিচালনা করতেন, যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন আমাদের নাজমুল হাসান কলিমুল্লাহ, সে এরকম লিস্টের একটা বিরাট তার হাতে চলে আসছে, ইত্যাদি ইত্যাদি। আর আমাদের কেনা বলা হয় সাবেক কেনা বলা অর্থমন্ত্রী সাহেব কিবরিয়া সাহেবের ছেলে, আমাদের সাবেক সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তো ওর কাছে এরকম লিস্ট চলে আসছে প্রতিদিনই। এগুলা ওই যে বিশেষ করে চোরাই টেলিভিশন গুলা যেগুলো আছে বিদেশ থেকে সারাক্ষণ মানে অনবরত বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ সরকার বিরোধী যে প্রচারণার বক্স গুলো আছে সেগুলোতে এগুলো বলা হচ্ছিল। তো এগুলো আমি গুরুত্ব দিই না, কিন্তু আমি যেটা বলতে চাই, ইমতিয়াজ ভাই যথার্থই বলছেন যে একজন লোক এক্সট্রা জুডিশিয়াল কিলিং হওয়া, কারণ আমাদের দেশ যখন স্বাধীন হয়, সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, এগুলোই তো আমরা বলছিলাম জাতির জনকে স্বপ্নের সোনার বাংলা। তো সেখানে একজন লোক বিনা বিচারে মৃত্যু হোক বা এই গুম হোক, এটা কিন্তু আমরা চাই না। এটা আমেরিকার চাইছি বলেই করতে হবে বা চাবে বলে করতে হবে, নট নেসেসারি। আমাদের সংবিধানের মধ্যে এই কথাগুলো বলা আছে। তো সেই ক্ষেত্রে আমরা আরো যত্নবান হব এই দিকটায়, কারণ আমাদের কিছু কিছু বাড়াবাড়ি যে হয়নি তা তো আমরা অস্বীকার করবো না। কোথাও কোথাও বাড়াবাড়ি, বিশেষ করে এই কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণ করতে গিয়ে ওসি প্রদীপরা যা করছে, এখন তো প্রমাণিত হয় যে এইগুলো অনেকগুলোর মধ্যে হয়তো সত্যতা ছিল না। সেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর নামে যেগুলো করা হয়েছে, এগুলো অনেক সময় ব্যক্তিগত শত্রুতা অথবা তারা তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য হয়ে গেছে, এরকম ঘটনা কিন্তু আছে। আর এই যে ঘটনাগুলো ঘটে এবং এগুলোর প্রত্যেকটারই তদন্ত হয় এবং
আম, আমাদের র্যাব বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সকল ব্যবস্থাগুলো গ্রহণ করে, তো এগুলো বেশি করে আমাদের জানাতে হবে। আন্তর্জাতিক যে সকল সংস্থাগুলো এগুলো নিয়ে কাজ করে, তাদের কাছে আংশিক তথ্য উপস্থাপিত হয়। কারণ এখানেও যারা এই সংস্থাগুলো কাজ করে তাদেরও নিজস্ব এজেন্ডা থাকার কারণে দেখা যায়, যেমন নারায়ণগঞ্জে যে ঘটনা ঘটছে, সেই ঘটনার পরে 2016 সালে 14-15 জন এই র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে এবং মৃত্যুদণ্ড পর্যন্ত তাদের শাস্তি হয়েছে। অর্থাৎ র্যাব অতিমাত্রায় বাড়াবাড়ি করলে বা আইন বহির্ভূত কাজ করলে এখানে যে সাথে সাথে তাৎক্ষণিকভাবে বিচারের ব্যবস্থা হয়, শাস্তির ব্যবস্থা হয়, এইগুলো আমাদেরকে কিন্তু জানাতে হবে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে। আর ম্যাগনিটসি অ্যাক্ট অনুযায়ী 10 জন সিনেটর একটা যদি বিবৃতি দেয়, ওই সিনেটে স্টেটমেন্ট দেয়, তাইলেই কিন্তু ওটা অটোমেটিক কার্যকর হয়ে যায় জিনিসটা। আর এটাকে রিভার্স করতে গেলে মোর দেন 50, মানে এটাকে আইন, এটাই ইমতিয়াজ স্যার যথার্থই বলছেন, খুবই কমপ্লিকেটেড ইস্যুস। মানে আপনি আমেরিকান গভর্নমেন্ট ইচ্ছে করলে এটাকে এখন এটা রোহিত করে ফেলতে পারবে একবার হয়ে গেলে, এবং সেটা খুব সহজে এটাকে ইয়ে করাও যায় না, এইসব ঝামেলা আছে। বরং ফার্দার কোনো ইম্পোজিশন যেন না আসে, সেই জন্য যেটা বলা হয় লবিস্ট নিয়োগ করা। লবিস্ট মানে হচ্ছে আপনার পক্ষে কথাগুলো বলবে, কারণ প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী লবিস্ট, অথবা তারা নিজেরাই এমন ভাবে অপপ্রচার গুলো করছে যেগুলো সত্য তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে আপনাকে মোকাবেলা করতে হবে। তো আমি আশ্বস্ত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য যে সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থাগুলো গ্রহণ করছে, যে মানে ইনফরমেশন দেয়া, যে হ্যাঁ যে যেখানে যেখানে অভিযোগগুলো আছে, বাড়াবাড়ির অভিযোগগুলো একদম পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা, কারণ অনেকগুলো স্পেসিফিক কেসের কথা বলা হয়েছে, বাই নেম বলা হয়েছে, তো সেগুলোর প্রত্যেকটা তথ্য উপাত্ত উপস্থাপন করে আসলে প্রকৃত ঘটনা কি, কি অবস্থায় কোন প্রেক্ষিতে এই ঘটনা ঘটছে, এখন এইটার বর্তমান স্ট্যাটাস কি, এইগুলো যদি আমরা তুলে ধরি। কারণ আমরা আবারও বলছি যে এক তো মানে করোনার দ্বারে মানে ওমিক্রন দ্বারা আক্রান্ত হইলাম, এখন ইউক্রেন দ্বারাও আক্রান্ত হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। কারণ ইউক্রেনে যাই ঘটুক না কেন, আমাদের হয়তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে আমাদেরটা হয়তো 2 বছর পরে বা 1 বছর পরে আমরা ওখান থেকে 2000 মেগাওয়াট আমরা বিদ্যুৎ পেতাম হয়তো, কিন্তু আমাদের এখন বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ইতিমধ্যে 25,000 মেগাওয়াট, আর আমাদের ডিমান্ড হচ্ছে এটা 14-15 হাজার মেগাওয়াট। অতএব আমাদের এই বিদ্যুৎ এই সংকট আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে হবে না। সংকটটা দেখা দিবে যদি এই যুদ্ধটা আরো সম্প্রসারিত হয়, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থাৎ পার্শ্ববর্তী দেশগুলো, ফ্রান্স, জার্মানি, ইটালি, এইসব দেশ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, জড়িয়ে যায়, অর্থনৈতিক চাপের মধ্যে পড়ে, তাহলে আমাদের যে মূল রপ্তানি পণ্য রেডিমেড গার্মেন্টস এর বড় ক্রেতা ইউরোপিয়ান ইউনিয়ন, তারা যদি আমাদের পণ্য না কিনে মিলিটারি হার্ডওয়্যারের ব্যবসা, অর্থাৎ যেই চক্রান্তটা আমেরিকায় করছে, আমেরিকার মূল অর্থনীতি হচ্ছে একটা যুদ্ধ কোথাও থাকতে হবে, নাহলে আমেরিকার ইকোনমি টিকবে না। কারণ এটা যুদ্ধ নির্ভর অর্থনীতি, মিলিটারি হার্ডওয়্যার বিক্রি না করলে আমেরিকা আর কিছু বিক্রি করার থাকে না। তো এইট ইজ ওয়ান কাইন্ড অফ প্রেশার টু ইউরোপিয়ান ইউনিয়ন অর ন্যাটোর অন্যান্য সদস্যদের উপর, তারা যেন মিলিটারি এক্সপেন্ডিচার বাড়িয়ে দেয়। ইতিমধ্যে জার্মানরা 2% এক্সপেন্ডিচার বাড়ানোর ঘোষণা দিয়ে দিয়েছে অলরেডি। তার মানে দাঁড়াচ্ছে এই টাকাটা 2% এক্সপেন্ডিচারটা হয় সোশ্যাল সিকিউরিটি স্কিম গুলোকে সংকুচিত করে জোগাড় করতে হবে, অথবা হায়ার ট্যাক্স ইম্পোজ করে করতে হবে। আর 2% হায়ার ট্যাক্স ইম্পোজ যদি জার্মানিতে করে, তার মানে মানুষ, আমাদের যারা লো এন্ডের পোশাকের ক্রেতা যারা ছিল আর কি, আমাদের পোশাকগুলো যারা কিনে, তা সেই পোশাক ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমে যাবে। এন্ড এভরি পসিবিলিটি ইজ দেয়ার যে জার্মানিতে আমরা যে পরিমাণ কাপড় পাঠাইতে পারতাম এটা হয়তো কমে যাবে। এইগুলোর লং টার্ম ইমপ্লিকেশন আছে। আর এখন রাশিয়ার উপরে মনে করেন বিভিন্ন নিষেধাজ্ঞা যেগুলো দিছে, এগুলো বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। আমি একটু আগে যেটা বলছি, আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা, যেটা এখনো চালু হয় নাই। আর পুরা ইউরোপের জ্বালানি 25-30% মানে নির্ভর করে রাশিয়ার গ্যাস সাপ্লাইয়ের উপরে। শীত আসলে, প্রচন্ড শীত আসলে অনেক লোক মারাই যাবে যদি আমেরিকায় রাশিয়া যদি গ্যাস সাপ্লাই না করে, মানে ন্যাচারাল গ্যাস। তো সেই ক্ষেত্রে এই ধরনের ব্যাপারগুলো খুব বেশি, যেটা বলছিল যে এগুলা খুব কার্যকর না মিয়ানমারের ক্ষেত্রে যখন বলছিল, তা আমি মনে করি এগুলো খুব বেশি দিন ধরে রাখতে পারবে না, এগুলো খুব একটা বেশি কার্যকর হবে না। আর যৌক্তিক ভাবে যদি আপনি দেখেন জিনিসটা, সেটা হচ্ছে হ্যাঁ, ইমতিয়াজ ভাই আসল কথাটা বলে ফেলছে। মানে আপনি পররাষ্ট্রনীতিতে
পার্মানেন্ট ফ্রেন্ড, পার্মানেন্ট এনিমি এগুলো না থাকলে কিন্তু আমিও বাংলাদেশ ভারতের সম্পর্কে অনেক সময় এই কথাই বলি, উই হ্যাভ নো আদার চয়েস। কারণ আমাদের প্রতিবেশী পছন্দ করার কোনো সুযোগ নেই। বন্ধু, ফ্রেন্ড, ওয়াইফ ডিভোর্স দিয়ে আরেকটা আপনি বিয়ে করতে পারেন, ফ্রেন্ড একজনের ছেড়ে দিয়ে আরেকজনের কে ফ্রেন্ডশিপ করতে পারেন, বাট আপনার যে প্রতিবেশী সেটা আপনার কপালে ছিল, এটা কিছু করার নাই, এটা আপনার স্থায়ী জিনিস, সেটা এটার মধ্যে আপনার পরিবর্তন করার সুযোগ নাই। তো সেক্ষেত্রে ইউক্রেনকে এটাই মনে রাখতে হবে যে রাশিয়ার সাথেই থাকতে হবে। আর মানে এই ঘটনাটার ভিতরে আসলে পুরোটাই আসলে ওই একটা বিষয়, আপনি একদম রাশিয়ার পেটের মধ্যে এক জায়গায় যদি আপনি একটা ন্যাটোর ঘাঁটি করেন, কারণ ইউরোপের অধিকাংশ দেশগুলো আমরা যে অর্থে স্বাধীন দেশ বলি, দেখেন 1971 সালে যদি 16 ডিসেম্বরের পরে অর্থাৎ কয়েক মাসের মধ্যে ভারতীয় সেনাবাহিনী না যাইতো, যদি আর অথবা 5-10টা ক্যান্টনমেন্টে ভারতীয় বেস থেকে যেত, আমরা কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা বলতাম না। কারণ জাতির জন্য ঢাকায় আসার আগে এটা সেটেল করে আসে যে ভারতীয় সৈন্য কবে যাবে। কিন্তু জানেন শত শত মানে ক্যান্টনমেন্ট যেগুলোকে বলা হয় আমেরিকান বেজ আছে ইউরোপে, মানে শতাধিক আছে জার্মানিতে, ইটালিতে, ইভেন খোদ ইংল্যান্ডে বোধহয় 14টা সঠিক বলতে পারবে, 17টা 14টা এরকম আছে। এই যে আমেরিকান বেজ আছে, এগুলো সেই অর্থে আমাদের আমাদের সেই ট্রেডিশনাল চিন্তা এগুলো আদৌ স্বাধীন দেশ কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্ন করার সুযোগ আছে। এগুলো ইউরোপ ন্যাটোভুক্ত জাতিগুলো স্বাধীন কিনা। আর আমাদের দেশে যদি কক্সবাজারে বা কোনো জায়গায় একটা আমেরিকান ঘাঁটি করার জন্য জায়গাতেই আমরা স্বাধীন দেশ আমরা কিন্তু বলবো না। কিন্তু এই পার্শ্ববর্তী দেশে যখন 127টা বা 124টা আমেরিকান ঘাঁটি থাকে, তাহলে এটা স্বাধীন কিনা? পুতিন কিন্তু এই কথা কোনো বলছে। সেই ক্ষেত্রে আপনি একবারে ওর পেটের মধ্যে এসে আপনি একটা ন্যাটো ঘাঁটি বানাবেন ইউক্রেনে। আর এই কাজটা যদি কোনোভাবে রাশিয়া করতো, যে মেক্সিকোতে অথবা ওইদিকে কেন বলা হয় বর্ডারে ব্রাজিলে, নিকারাগুয়ায়, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকার কোনো দেশে যদি একটা ঘাঁটি করতো, অথবা ওই জোটের মধ্যে কোনোভাবে একটা ওই যে আজকাল চৌকোন, চতুর্ভুজ, ত্রিভুজ, আন্ত আটলান্টিক, দক্ষিণ আটলান্টিক বিভিন্ন নাম দিয়ে কিন্তু করা যায়, তাই নাকি এটা আমেরিকা সহ্য করতো? তো সেই জন্য আমি মনে করি আমি তারপরেও যদি যুদ্ধের কোন যৌক্তিক আমরা দেখি না, মীমাংসাটা আসলে আলোচনার মাধ্যমে হওয়া উচিত। কারণ যে পরিমাণ মানুষের ভোগান্তি এবং মানুষ যে হারে মৃত্যুবরণ করছে, শরণার্থী হচ্ছে, এগুলো মানবিক বিপর্যয়। ইতিমধ্যে আমরা বাংলাদেশও সরাসরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমাদের একটা জাহাজ এবং জাহাজের একজন নাবিক এবং অন্যরা যেভাবে আক্রান্ত হয়েছে, এবং আমাদের শত শত ছাত্র যেভাবে বর্ডারে আটকা পড়ে আছে। তো আমরা কিন্তু এই যুদ্ধে অলরেডি এফেক্টেড। তা আমরা আশা করব এই বেলারুশের যে আলোচনা চলছে, হ্যাঁ, যথার্থ বলছেন, অলরেডি একটা মানবিক করিডোর খোলার জন্য ওরা কিন্তু আজকে সেটেলমেন্টে আসছে। there will be an immediate মানে কিছু একটা হয়ে যাবে, সিজফায়ার হয় পুরো ইউক্রেন রাশিয়ার নিয়ন্ত্রণে চলে আসবে, অথবা একটা সন্ধি কিছু একটা হবে বলে আমার ধারণা। এরপরে বাকিটুকু আমরা আমাদের রশিদ ভাই থেকে শুনি, আমাদের নিরাপত্তা বিশ্লেষক। ধন্যবাদ মিজান স্যার। মেজর অফিসার আব্দুর রশিদ, আমাদের নিরাপত্তা বিশ্লেষক। রশিদ ভাই, আপনার কাছে আমি যাচ্ছি। সেটি হলো যে আমার একটা জিজ্ঞাসা, সেটা হলো যে একটি স্বাধীন সার্বভৌম দেশের একটি আইন শৃঙ্খলা বাহিনীর উপর একটি সুপ্রিম পাওয়ার শক্তিশালী, মানে যাকে আমরা বলি আমেরিকা, এটা কি কোনো পারে নাকি যে একটি আইন শৃঙ্খলা বাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা, বা এই ধরনের এখতিয়ার আছে কিনা? আপনি তো একজন নিরাপত্তা বিশ্লেষক, দীর্ঘদিন আপনি সেনাবাহিনীতে চাকরিরত ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। আপনি তো নিঃসন্দেহে আমার যে বেশি জানেন ডক্টর ইমতিয়াজ, নিষেধাজ্ঞা না কোন জায়গাতে আসছে বা কে দিচ্ছে তার ব্যাপ্তি কত। এখন আমেরিকার আইনে যদি নিষেধাজ্ঞা আসে, সেই নিষেধাজ্ঞাটা আমেরিকার কাছ থেকে আসছে, ওটা ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে আসছে না বা ওয়ার্ল্ড থেকে আসছে না। তো আপনাকে নিষেধাজ্ঞাটা যদি আপনি জাতিসংঘের মধ্যে সিকিউরিটি কাউন্সিলে পাশ করিয়ে আনতে পারেন, তাহলে ওটার একটা আন্তর্জাতিক ভ্যালু আছে। তো আমরা যদি এক অ্যাঙ্গেল থেকে দেখলে আমরা বিভিন্ন পারসেপশনে যাই। প্রথমে হচ্ছে যে নিষেধাজ্ঞা আমাদের মতো উঠতি গণতন্ত্র বা উঠতি উন্নয়নের দেশ হিসেবে আমাদের অনেক ঘাটতি থাকাটা আমি মনে করি এটা স্বাভাবিক। এখানে কিছুটা মরাল ভ্যালুজ আছে,
সেটিকে দেখতে হবে যে আমাদের এখানে এই যে ঘটনাগুলো নিয়ে যে আমরা বিতর্ক করছি, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আনলফুল কিলিং, আমেরিকা তাকে বলে জাস্টিফাইড হোমিসাইড, বিভিন্ন ধরনের টার্ম তারা ব্যবহার করে। এখন আমি আমেরিকার সাথে বাংলাদেশকে মিলাতে চাচ্ছি না, কারণ আমেরিকার যদি জাস্টিফাইড কিলিং এর নামে যত মানুষ মারা যায়, তার মানে তাদের অবস্থা খারাপ হলে আমি খারাপ হতে চাই, সেটা আমি বলতে চাচ্ছি। ডক্টর ইমতিয়াজের সাথে একমত, এটি আমাকে শূন্যে নামিয়ে আনতে হবে। এখন এই শূন্যে নামিয়ে আনার জন্য আমার ঘাটতি কোথায় আছে সেটি আমাকে দেখতে হবে। যদি আমার বাহিনীর ঘাটতি থাকে তাহলে বাহিনীকে প্রশিক্ষিত করতে হবে, বা যদি অস্ত্রের কোনো সমস্যা থাকে তাহলে সেরকম অস্ত্র আবার সরবরাহ করতে হবে যাতে এগুলো না ঘটে। আমি যে মূল জায়গাটা যেটা দেখতে চাই সেটি হচ্ছে, রাষ্ট্র কি এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং স্পন্সর করে না পৃষ্ঠপোষকতা করে, সেটি হচ্ছে সবচেয়ে বড় জায়গা। যে ডক্টর মিজান বলেছেন যে বাংলাদেশের সংবিধানে এর কোনো জায়গা নেই, তো যেহেতু এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কোনো জায়গা নেই, তার মানে আমরা রাষ্ট্র হিসেবে আমাদের সংবিধানে আমরা এটাকে কখনোই গ্রহণ করছি না। দ্বিতীয় হচ্ছে, যদি এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে সরকারের পলিটিক্যাল লিডারশিপদের কারণে যদি এটা হয়ে থাকে, তাহলে এটাকে আমরা বলবো যে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে। কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে, আরেকটি হচ্ছে যে যখন কোন বাহিনী তাদের অপারেশন করে, সেই অপারেশন করার সময় সে বন্দুকের ক্ষমতাটা কিন্তু ওইখানে যে লোকালাইজ যে কমান্ডার আছে তার হাতে চলে যায়। এখন সে তার লোকালাইজ ক্ষমতাটা কিভাবে ব্যবহার করবে, আইন কিন্তু তাকে অনেক রাস্তা দেখিয়েছে এবং তার হাতটা বেঁধে রেখেছে আইন। এখন সে যদি ব্যক্তিগতভাবে বা কারো দ্বারা প্ররোচিত হয়ে কোনো নিজস্ব উদ্দেশ্যে বা অসৎ উদ্দেশ্যে যদি সেটাকে প্রয়োগ করে আইনের বাইরে গিয়ে, তার দায় বাহিনীর উপরে চাপিয়ে দেয়া বা রাষ্ট্রের উপরে চাপিয়ে দেওয়ার কোনো নৈতিক জায়গা নেই। সেখানে যেটি হতে পারে সেটি হচ্ছে ঘটনাগুলোকে তদন্ত করে আসল তথ্য বের করে আনাটা, সেটার উপরে চাপ প্রয়োগ করাটাই আমি মনে করি সেটি হচ্ছে আসল। সেটা সরকারও করতে পারে, কোনো দেশও করতে পারে, কোনো হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনও করতে পারে। তো সেক্ষেত্রে আমরা ওই অবস্থার ভেতরে আছি। তা আমাদের যে দুটো পার্সপেক্টিভ, একটা হচ্ছে আমাদের ডোমেস্টিক পার্সপেক্টিভ, আর একটা হচ্ছে আমেরিকান পার্সপেক্টিভ। ডক্টর ইমতিয়াজ আমেরিকান পার্সপেক্টিভে বলেছেন, আমাদের ডোমেস্টিক পার্সপেক্টিভে আমরা যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, এই যে উঠতি গণতন্ত্র বা উঠতি উন্নয়নের দেশের যে ঘাটতিগুলো থাকে, সেই ঘাটতিগুলোকে কাটিয়ে ওঠার জন্য যদি কেউ ন্যায্যত সহযোগিতা করতে চায়, তাহলে সেই সহযোগিতা গুরুত্বপূর্ণ। কিন্তু সহযোগিতার জায়গাতে যদি আপনি যেটাকে আমরা বলি পানিশমেন্ট, অর্থাৎ শাস্তি দিতে চাচ্ছেন এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা কিছু একটা দিয়ে, এবং আপনি একটা পলিটিক্যাল বল তৈরি করলেন। আমি যেটা দেখছি রাজনীতির বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, এইটা তৈরি করার পরে আমেরিকা যখন নিষেধাজ্ঞা দিলে, এটি একটা, আমি মনে করি একটা রাজনৈতিক বলে তৈরি হলো। এই বলটা আমাদের কোর্টে ছুঁড়ে ফেলে দিল, তখন আমরা এখন ওই বল নিয়ে খেলা করছি। তো এই যে বলটা সে তৈরি করেছে, সেখানে আমাদের যে আভ্যন্তরীণ রাজনীতি যে প্রভাবিত হচ্ছে বা হয়েছে, সেটি নিঃসন্দেহে বলা যায়। এখন এটিকে কেউ ক্যাপিটালাইজ করতে, সব রাজনৈতিক দলই ক্যাপিটালাইজ করতে চাবে যদি তার পক্ষে কিছু আসে। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এটিকে নিয়ে রাজনীতির এই বলটা নিয়ে খেলা হচ্ছে। এখন এই খেলার পেছনে যদি আপনি যৌক্তিকতা খোঁজেন, তাহলে আবার সেই ওই ইউক্রেনের যুদ্ধের মধ্যে যৌক্তিকতা খুঁজতে হবে। এটা কি জাস্ট ওয়ার, আনজাস্ট ওয়ার? রাশিয়ার পেটের মধ্যে কেউ ঢুকে গেলে রাশিয়া সেটাকে হামলা করতে পারবে। তো এই যে পেটের ভিতরে ঢুকে গেলে হামলা করার যে অধিকার যখন সে এটাকে গ্রহণ করে নিজে থেকে, তখন আমি শঙ্কিত হই একটা ছোট রাষ্ট্রের নাগরিক হিসেবে। তাহলে আমি যার পেটের মধ্যে আছি, কেউ যদি আমাকে কখনো কখনো তার তার নিরাপত্তা রক্ষার জন্য আমার নিরাপত্তা বিঘ্নিত করে আমার দেশের মানুষকে সে সেনাবাহিনী বলেন বা সামরিক বাহিনী নিয়ে দখল করতে আসবে, এই সম্ভাবনা যখন হয়েছে, তখন আমি ডক্টর মিজানের ওই যুক্তিকে আমি গ্রহণ করতে পারছি না। আমি শঙ্কিত। আমি পৃথিবীতে চাই যে কোনো দেশই এরকম তার স্বার্থ রক্ষা করার জন্য আরেক দেশকে সে দখল করতে যাবে না। তাহলে তো সেটি সে চেঙ্গিস খার মতো আমরা ওই পরিবেশে ফেরত যাব।
তো সেখানে যাব কিনা সেটি আমাদের চ্যালেঞ্জ। এখন অবশ্যই আমি নৈতিকভাবে আমি ওই অবস্থানকে সমর্থন করতে পারছি না, এই কারণে যে আমিও একসময় এই দুর্ভোগে পড়তে পারি, আমি ভিকটিম হতে পারি। তখন আমার পক্ষে কে দাঁড়াবে? তখন তো সবাই এই কথাই বলবে। চীন কয়দিন পরে বলবে যে তাইওয়ান ইজ এ ওয়ান চায়না, এটা হচ্ছে ইন্টিগ্রাল পার্ট অফ চায়না, আমার রাইট আছে এটা দখল করা। সে কিন্তু ঘোষণা দিয়েছে সেটা দখল করবে। তো এই যে দখল করার যে সংস্কৃতি, যারা বড় শক্তি আছে তারা যদি করতে থাকে, তাহলে আমাদের মতো ক্ষুদ্র দেশ কি করবে? তারা কি সব রাস্তাঘাট বানানো বন্ধ করে এখন আমাদেরকে নিউক্লিয়ার পাওয়ার হইতে হবে? অথবা আমি প্রতিযোগিতায় যাব অস্ত্র কেনার জন্য, সেই যে অস্ত্র কেনার ব্যবসার কথা বললেন, আমি আমেরিকার দোরগোড়ায় যাব। কিন্তু কথা হলো এই অর্থটা আসবে কোত্থেকে? এই আসবে তো আমাদের দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জায়গা থেকে অর্থটাকে কেটে আমি আমার নিরাপত্তা নিশ্চিত করতে যাচ্ছি। ওখানে যে প্রশ্নটা এসেছে সেটার সাথে বাংলাদেশকে যদি আমি মিলাই, সেটি হচ্ছে বিদেশি দেশগুলো তারা জোটবদ্ধ হলে কার আর্মি কোথায় যাবে সেটা কিন্তু হচ্ছে, আমি যেটাকে বলি, তারা স্বইচ্ছায় এটা গ্রহণ করছে। ন্যাটোর জন্ম হয়েছে 1949 সালে বোধহয়, যদি আমি ঠিক মনে করতে পারি। ওখানে এই জন্মের যে 12টি সদস্য নিয়ে জন্ম তারা হয়েছিল কেন? সেটি হচ্ছে তৎকালীন সোভিয়েতের সামরিক শক্তির বিরুদ্ধে এই ইউরোপের কোনো একটি দেশ কেপেবল ছিল না তাকে মোকাবেলা করার জন্য। সোজা কথা, তখন মোকাবেলা করার জন্য যখন সে সক্ষমতা পাচ্ছিল না, তখন সে একটা জোটবদ্ধ করে তারা দেখে আমরা সম্মিলিতভাবে তাকে মোকাবেলা করব কিনা। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টাফ কলেজের গ্রাজুয়েট, আমি স্ট্র্যাটেজিক প্ল্যানিং আমার কিভাবে এটা হয়েছে, কতটুকু তারা স্টাডি করে সোভিয়েত ইউনিয়নকে থ্রেট ফোর্স হিসেবে, সেটা আমি দেখেছি। এখন এখানে যখন এই জিনিসটা করার জন্য এরা তো জার্মানি তো ওখানে তার নিজেকে জায়গা দিয়েছে, কারণ জার্মানি তখন হচ্ছে মানে আমি যদি একটু আগে যাই, ইস্ট জার্মানির যে দেয়ালটা ছিল তখন কিন্তু সোভিয়েতের যে ইনফ্লুয়েন্স ওই পর্যন্ত ছিল। তো সেখানে তারা ছিল সবার সামনে, এই জন্য সেই নিরাপত্তার কারণে তারা এতগুলো বেস তৈরি করতে বাধ্য হয়েছে। তো সেই বাধ্যটা তারা স্বইচ্ছাই করেছে নিজেদের নিরাপত্তার জন্য। কিন্তু সোভিয়েত ইউনিয়ন যে যুক্তি খাড়া করছে যে আমার বর্ডারে আসবে ন্যাটোর ফোর্স, আবার আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিই, সেটি হচ্ছে সোভিয়েতের বর্ডারের সাথে আরো তো 3টি দেশ আছে যারা ন্যাটো ভুক্ত দেশ, যেটা লাটভিয়া আছে, এস্টোনিয়া আছে। তো এরা যখন তো তার বর্ডারের সাথে আছেই, তাহলে সেই জায়গাটাতে সে ভয় পাচ্ছে না, সে ইউক্রেন নিয়ে ভয় পাচ্ছে। তো এই যে এই ভয় পাওয়া পাওয়ি করে যে আপনি একটা ন্যায্যতা তৈরি করার চেষ্টা করছেন অপর দেশের উপরে, আমি সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি নট অ্যাট দ্য কস্ট অফ দ্য আদার সিকিউরিটি। আজকে ইউক্রেনের যে জনগণের যে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, সেই বিঘ্নিততার বিনিময়ে রাশিয়া নিজ নিরাপত্তা তৈরি করবে, সেই জায়গাতে আমি মনে করি যে ওয়ারটা আনজাস্ট ওয়ার হয়ে গেছে, যার জন্য রাশিয়া তার পাশে। আমরা তো গতকালকে রেজাল্ট দেখলাম সাধারণ পরিষদের ভোটাভুটিতে, সেখানে বাংলাদেশের মতো দেশ ভোট দেয়নি এই নৈতিকতার প্রশ্নে। এখানে আমি একটা প্রশ্ন তুলতে চাই, আমাদের যে লিবারেশন ওয়ার, আমাদের মুক্তিযুদ্ধের যে ভ্যালুজ নিয়ে আমরা গড়েছি, সেই ভ্যালুজটাকে যদি আমি রিটেন করি, আমি যদি সংরক্ষণ করতে চাই, নার্চার করতে চাই, তাহলে অবশ্যই আমাকে সব মানুষ, নির্যাতিত মানুষের পক্ষে থাকতে হবে। এটা খেয়াল করেছেন, বঙ্গবন্ধু কিন্তু একসময় বলেছিল তার একটা বক্তৃতায়, পৃথিবী 2 ভাগে বিভক্ত, শোষক এবং শোষিত, আমি শোষিত মানুষের পক্ষে। এই যে পক্ষ পরিবর্তন করার জন্য যে পররাষ্ট্র নীতি একটা তৈরি করলো, এটা হয়তো আমাদের জন্য হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় জন্য খুব সহজ হয়েছে, আমি এটা মনে করি। কারণ আমরা যে টানাপোড়েনে থাকি চায়না এবং ভারত, এক্ষেত্রে আমরা ভারত চায়নাকে এক পাশে দেখছি, আমি ওই পাশে চলে গেলে আমার কোনো ঝামেলা নেই। তো আমাকে আমার ডিপ্লোম্যাসির যে প্রোঅ্যাক্টিভনেস, এটি আমি খুব ভালো করে করতে পারি। তো কিন্তু সেখানে আমার যে ভ্যালুসটাকে আমি ধরতে পারলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু এই কেসটাকে, যদিও আমি পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞ নেই, ডক্টর ইমতিয়াজ আরো বলতে পারবেন, এটিকে আমি ইস্যু বানিয়ে আমাদের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেটির উপরে আমি একটা বেট করতে পারতাম, অর্থাৎ আমি এটাকে বার্গেন করতে পারতাম। সেই বার্গেনে আমি না গিয়ে আমি একটা সিদ্ধান্তে চলে গেলাম। ঠিক আছে, আমরা এত গভীরে যেতে চাচ্ছি না, তবে একটি বিষয় নিঃসন্দেহে বলা যায়, সেটি হচ্ছে
যে প্রতিটি রাষ্ট্র তার নিজ স্বার্থে তার নীতি তৈরি করে। আমেরিকা তার স্বার্থে, সে ভূ রাজনৈতিক স্বার্থ হলে তার দেশের স্বার্থটা সবার আগে দেখবে, এবং রাশিয়াও তার স্বার্থই আগে দেখে। আমি বাংলাদেশি হিসেবে বাংলাদেশের স্বার্থ সবার আগে দেখতে চাই। এই যে স্বার্থের সংরক্ষণের যে একটা প্রতিদ্বন্দ্বিতা আছে, এটাই কিন্তু ডিপ্লোম্যাসি। এবং এখন একটা মিলিটারি ফোর্স এই ডিপ্লোম্যাসির সাথে ইন্টিগ্রেট হয়ে, যেটাকে আমরা বলি মিলিটারি ডিপ্লোম্যাসি, অ্যান্ড দ্য ডিপ্লোম্যাসি মাস্ট বি ইন্টিগ্রেটেড। সেখানে আমরা কতটুকু সার্থক হচ্ছি, সেটি হলো আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জটা নিয়ে আমাদেরকে এগোতে হবে। আমার মনে হয় যে বাংলাদেশের সক্ষমতা বাড়ার পাশাপাশি ঝুঁকিও বাড়ছে। সেই জন্য ঝুঁকি বাড়লে, এই ঝুঁকিতে যেমন আমরা জেলেনস্কিকে দেখছি যে সে তার অভিজ্ঞতা বা তার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার ক্ষেত্রে সে যতটা দৃঢ় মনোবল নিয়ে ফাইট করে যাচ্ছে, সেটি কিন্তু একটা বিশেষ বিষয়, তার নেতৃত্বের কোয়ালিটি। তো আমাদের ঝুঁকি বাড়লে সেই ঝুঁকিতে আমি মাথা নত করতে চাচ্ছি না। বাংলাদেশের স্বার্থকে সংরক্ষণ করে আমরাও দৃঢ়চিত্তে থাকতে চাচ্ছি, যাতে আমাদের স্বার্থ নিয়ে কেউ খেলা করতে না পারে। ধন্যবাদ মেজর আব্দুর রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ। ইমতিয়াজ স্যার, আপনি শুনলেন আমাদের মিজান স্যারের বক্তব্য শুনলেন, মেজর জেনারেল আব্দুর রশিদ সাহেবের কথাও শুনলেন। আমার এখানে একটা জাস্ট নিজের ব্যক্তিগত একটি প্রশ্ন, সেটি হলো যে 2014-তে যে বিরোধী দল বিএনপি, আমি নাম ধরেই বলছি, বিএনপি যেভাবে স্বামীর সামনে স্ত্রীকে পুড়িয়ে মারা, বাবার সামনে ছেলেকে পুড়িয়ে মারা, ছেলের সামনে বাবাকে, মায়ের সামনে মেয়েকে, মেয়ের সামনে মায়েকে, এইভাবে যেভাবে, এবং কি গবাদি পশু পর্যন্ত, গাছপালা থেকে শুরু করে এমন কোনো কিছু রেহাই পায় নাই। এবং এখনো পর্যন্ত ধরেন তখনকার বিরোধী দলীয় নেত্রী বেগম জিয়া যে আপনার অবরোধের ডাক দিয়েছেন, সেটি অফিসিয়ালিভাবে কোনো উইথড্র করে নাই, সেটি এখনও বলবৎ আছে। বিএনপি কোনো অফিসিয়ালিভাবে তার পার্টি অফিস থেকে বলে নাই যে আগামীকাল থেকে অবরোধ আমরা প্রত্যাখ্যান করলাম বা স্থগিত ঘোষণা করলাম। সেই জিনিসগুলি কি আমেরিকা কি দেখে না? এই যে যেইভাবে, এটা হলো আমার প্রশ্ন, যে এই হলো একটা বিষয়। আরেকটি হলো যে আমেরিকাতে, কানাডাতে, ইউরোপে যখন কোনো সন্ত্রাসীকে মানে আক্রমণ করে, যেমন স্কুলে কলেজে যেভাবে আপনার 20 জন 25 জন মানুষকে আহত করা হয়, হত্যা করা হয় মসজিদে ঢুকে, তখন এই যে আপনারা যে বলেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এবং যে তাকে দরকার হলে আইনের আশ্রয় নেওয়া হোক, তার বিচার করা হোক, তখন তো আমেরিকা বা কানাডা বা ইউরোপের কোনো দেশ তো তাদেরকে জীবিত রাখে না, তাদেরকে অন দ্য স্পটে ডেট করে দেয়। তখন এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং তখন আসে না কেন? এটা আমার আপনার কাছে প্রশ্ন। আর দুজন আলোচকের বক্তব্যে আপনি শুনেছেন, জি বলুন ইমতিয়াজ স্যার। একটা জিনিস হলো, প্রথমে রশিদ ভাই কয়েকটা কথা বলে তারপর আমি আসছি ওই নির্বাচনের গণতন্ত্রের বিষয়টা। রশিদ ভাইয়ের কথা নিয়ে আমি একটু চিন্তিত হলো, প্রথমত আমি একটা পরিষ্কার করতে যাচ্ছি, বাংলাদেশ কিন্তু স্মল স্টেট না। আমি একটু এটা কিন্তু আসলেই কিন্তু আমাদের হয়তো মাইন্ডসেটে ঢুকে পড়ে গেছে, যেহেতু আমরা 56,000 বর্গ মাইল দেখি, সেটাও ওয়ার্ল্ড ব্যাংকের ডেফিনিশন স্মল স্টেট না, জাতিসংঘের ডেফিনিশন স্মল স্টেট না। সেটা আমি বাদই দিলাম। আমি বুঝতে পারছি হয়তো ইকোনমিক কি বলা হয়, আমাদের যে কন্ডিশন, তাকে ধরে হয়তো উনি বলছেন স্মল স্টেট, ওটাও ঠিক না। তারপরে মনে রাখতে হবে, পৃথিবীর 8th লার্জেস্ট কান্ট্রি কিন্তু আমরা, আমাদের এখনো বডি ল্যাঙ্গুয়েজটা সেই পরিবর্তন হয়নি, আমাদের কথাবার্তা, আমরা কিন্তু পৃথিবীর 8ম দেশ, এটা বিশাল। এবং বেঙ্গলের সভ্যতা 6th সেঞ্চুরি বিসিতে চোখ বন্ধ করে চলে যাওয়া যায়, কোনো মানে ঘাটতে হবে না। আজকে আমেরিকার সভ্যতার কথা বলা হচ্ছে, আমেরিকার গণতন্ত্র 6th সেঞ্চুরি বিসি। আমাদের রিপাবলিকান সিস্টেম কিন্তু গ্রিক থেকে আসে নাই, লিচ্ছাবি রিপাবলিক সেই 6th সেঞ্চুরি বিসি। গোপাল কিন্তু নির্বাচিত রাজা ছিল। তা আমার কথা হচ্ছে যে আমি একটু অবাকই হয়ে যাচ্ছি, এত ঘাবড়িয়ে যাচ্ছেন কেন রশিদ ভাই? উই আর নট ইন 71, আমরা 71-এ না। যারা আজকে গণতন্ত্রের কথা বলছে, তারা 71-এর সময়, জেনোসাইডের সময় কোথায় ছিল? তারা তো এখনো জেনোসাইড স্বীকার করেন না, মানে সো স্যাড। তারা এখনো প্রশ্ন করেন আমাদের 71-এর জেনোসাইড, হ্যাঁ কিলিং হয়েছে ইত্যাদি, জেনোসাইড এখনো স্বীকার করেন না। হাউ আনফরচুনেট। এবং তাদের অফিসিয়াল,
তারাই লিখেছে মানে এখান থেকে যে এটা একটা জেনোসাইড, তারপরেও সেই কাগজপত্র তারা তারা ঢেকে দিয়েছে এবং বলা হচ্ছে এটা কিসিঞ্জার নিক্সনের ব্যাপার। আমেরিকার জনগণ আমাদের সাথে ছিল, কিন্তু রাষ্ট্র তো ছিল না। আমেরিকান জনগণ কি রাষ্ট্রের বাইরে? এই যে বলা হয়, মানে নিজেকে বাঁচাবার জন্য আমরা চেষ্টা করি, কারণ লিবারালিজম, আমি স্পিরিটে, রশিদ ভাই স্পিরিটের সাথে আমি একমত যে হ্যাঁ একটা লিবারাল ডেমোক্রেটিকই থাকতে হবে, কিন্তু ৭১-এ যখন 15ই আগস্ট হলো তখন আমেরিকা কোথায় ছিল? যখন 21শে আগস্ট হলো আরো ডেঞ্জারাস। কিন্তু আমরা কিন্তু এখনো গবেষণায় আসিনি এই 21শে আগস্টের ব্যাপার। 21শে আগস্ট একটা কমপ্লিসিটি অফ দ্য স্টেট ছিল, এটা তো অস্বীকার করলে চলবে না। নাহলে কেমন করে সম্ভব ওরকম একটা ঘটনা ঘটা? সেই জায়গায় তখন আমেরিকা কোথায় ছিল, বিশ্ব কোথায় ছিল? তা আমি ওই রাজনীতির মধ্যে যাচ্ছি না, আমি তো সহজ একটা এক্সাম্পল দিয়ে দিলাম। যারা আমাদের গত 3 বছর ধরে, আমি মনে করি রশিদ ভাইকেও একই কাহিনী শুনতে হয়েছে, যদি উনি বিদেশের সাথে রোহিঙ্গা নিয়ে আলোচনা করেন। না স্যাংশন দেওয়া যাবে না, স্যাংশন দিয়ে কিছু হয় না। রোহিঙ্গাদের মিয়ানমারে স্যাংশন দিয়ে কিছু হবে না, সাধারণ মানুষ সেখানে হবে। আমি তাদের একেবারে সামনে সামনে বলেছিলাম যে তাহলে আপনারা ইরানে কেন স্যাংশন দিয়ে রেখেছেন? ইরানের কি সাধারণ মানুষ নেই? নর্থ কোরিয়াকে কেন স্যাংশন দিয়েছেন? নর্থ কোরিয়া কি সাধারণ মানুষ নেই? তখন একটু চুপ হয়ে গেল। কিন্তু এখন তো আরো ইন্টারেস্টিং, তারা আবার স্যাংশনের মধ্যে চলে গেল, কারণ এটাই সহজ, যাক ইউক্রেন মানুষ মারুক, আমি অস্ত্র দিব। আজকে ইউরোপিয়ানরা শঙ্কিত, কিন্তু আমার প্রচুর ইউরোপিয়ান বন্ধু আছে, প্রচুর বন্ধু আছে, তারা কিন্তু শঙ্কিত যে তাদের মিলিটারি বাজেটটা বাড়াতে হচ্ছে। এই যে বাড়ানো শুরু হলো, এই কন্ট্রাডিকশন কিন্তু একদিন না একদিন আমেরিকার কি বলে ভোগান্তি বাড়বে, কিন্তু কমবে না। কারণ একবার যখন সে নিজে পায়ের উপর দাঁড়াবে তখন কিন্তু তার ঝামেলা হবে। এবং ওই যে কথা বলা হলো যে রাশিয়ার ক্ষমতার কারণে নেটো হয়েছে, ওটাও কিন্তু ঠিক না। কারণ মনে রাখতে হবে, নেটো, সেন্টো, সিয়াটো সব করা হয়েছিল কমিউনিজমকে থামানোর জন্য। অন্য কথায় একেবারে সোভিয়েত ইউনিয়ন আর চায়নাকে থামানোর জন্যই এই জিনিসটা করা হয়েছিল। 1949-এ ওয়ার্সো প্যাক্ট কিন্তু 1955-এ, এটাও অনেকে ভুলে গেছেন। ওয়ার্সো প্যাক্ট আরো পরে হয়েছে। ইনফ্যাক্ট ওয়ার্সো প্যাক্ট হয়েছে নেটোকে সামাল দেওয়ার জন্য, উল্টোটা না। কিন্তু 119টা মিলিটারি বেস, এটা কেমন করে, আমি বুঝলাম না রশিদ ভাই কেন ছেড়ে দিচ্ছেন এটাকে? স্বাধীন কেমন করে বলবো আমরা? কেমন করে একটা ইটালিতে 44টা আমেরিকার বেস আছে, ইউকে তে 24টা মিলিটারি বেস, বেলজিয়ামে 11টা মিলিটারি বেস। আমার ইউরোপিয়ান ফ্রেন্ডসরাই বলছে যে উই আর নট ইন্ডিপেন্ডেন্ট। মানে সেই ধরনের ফ্রেন্ড, মানে ফ্রেন্ড তো অনেক ধরনের আছে। দেয়ার আর সিরিয়াস রাইটিং আছে ইউরোপে যে আর উই ফ্রি। এই যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের খপ্পরে পড়েছে। আপনি তো বার্নি স্যান্ডার্সের কথাটা শুনেন, ভাইরাল হয়ে গেছে। বার্নি স্যান্ডার্স জো বাইডেনকে বলেছে ইউ আর এ হিপোক্রেট। সিম্পল, একেবারে স্ট্যান্ডিং প্রেসিডেন্ট তার নিজের পার্টির প্রেসিডেন্টকে বলছেন ইউ আর হিপোক্রেট। এর চেয়ে আর কি আমি কি বলবো? আমি মনে করি যে আমেরিকার জনগণ যখন জেগে উঠবে, ওখানেই আমার ভরসা। ওই রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কথা আছে, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এবং আমি তাই, কিন্তু আমি মনে করি যে আমেরিকার জনগণই জেগে উঠবে একদিন, ইউরোপের জনগণই জেগে উঠবে একদিন, এবং তারাই এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে যদি অতিক্রম না করতে পারে। কারণ প্রেসিডেন্ট আইজেনহাওয়ার, যিনি সামরিক বাহিনীর লোক ছিলেন, তিনিই বলেছেন তার ফেয়ারওয়েল স্পিচে যে এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে কিন্তু তোমরা সাবধান করে দিলাম, এই তোমাদের শেষ করবে। তো সেই জিনিসটা তো হচ্ছে। তো এটা একটা দিক। এখন গণতন্ত্রের কথা খুব তাড়াতাড়ি বলছি। গণতন্ত্রের ন্যূনতম শর্ত, যে কোনো দেশে ন্যূনতম শর্ত হলো বড় বড় দলের মধ্যে আস্থা থাকতে হবে। আমাদের আস্থা কি আছে? মানে এটাই আমার ফার্স্ট প্রশ্ন। আমরা একটা পার্টি আর একটা পার্টিকে সহ্য করতে পারি না, মানে রীতিমতো একেবারে মানে বাইপোলার একটা পজিশনে। এবং একজন এটা ভালো জিনিসটা বললেও ও আরেকজন খারাপ বলে। এখানে রাস্তা বানালে বলবে রাস্তা খারাপ, অন্য পার্টি করলে বলবে যে রাস্তা ভালো, ওটা বলে যে রাস্তা খারাপ। মানে এই পজিশনে আছে। মানে মিজান ভাই আমাকে আরো ভালো জানবেন, কারণ উনি বিশ্ববিদ্যালয়েও আমরা এই জিনিসটা দেখি, যতই আপনি ভালো কাজ করেন অন্য পক্ষ কিন্তু আপনাকে ঘায়েল করবে। ওই ন্যূনতম শর্তে করার জন্য যে ইনভেস্টমেন্টটা আমরা করছি না, যে কোথায় বড় বড় দল, এখন বড় বড় দল একসাথে আসবে, কেমন করে আসতে হবে? আপনার ৭১-এ একটা দল আছে যার সাথে অন্য দলের একটা সম্পর্ক, সে তো ৭১-কে বিশ্বাস করে না,
তাহলে কেমন করে আপনার স্বস্তি বা ন্যূনতম আস্থা হবে? আপনার 15ই আগস্ট সম্পর্কে তারা ভিন্ন ধারণা ছিল বড় দলের, তারপরে 21শে অগস্টের মতন যদি ঘটনা হয় তাহলে আপনি কেমন করে আস্থাই করবেন? এখন কথা হলো, এই যে বড় বড় দলের মধ্যে যে আস্থা করার ব্যাপার, এখানে তো কেউ ইনভেস্ট করছে না। এবং সবচেয়ে মজার কথা, বিদেশি যারা শক্তি আছেন তারা কিন্তু এই বিভাজনটাই পছন্দ করেন, কারণ যত বেশি বিভাজন হবে বাংলাদেশে তত বেশি কিন্তু তারা আপনার সুবিধাটা নিতে পারবে, তাদের বার্গেনিং অবস্থা ভালো হয়ে যাবে। তারা যে ইনভেস্ট করবে সেটা তো করছে না। তাতে হয়েছে কি, এই যে র্যাবের ব্যাপারে যে ঘটনাটা ঘটলো, অনেকটা চিন্তা ভাবনা কতখানি করেছে জানি না, কোন লবি কাজ করেছে আমি অতখানি আমার ভিতরে এখনো জানা নেই, কিন্তু আমার যতটুকু আমি ফরেন পলিসি প্রসেস আমেরিকার, সেই হিসাবে বলছি যে প্রসেসটার মধ্যে লবির একটা বিরাট রোল প্লে করে। তো সেখানে তারা কিন্তু আরো বাড়াচ্ছে আমাদের এই বিভাজনকে, আমাদের বিভাজনকে কমাচ্ছে না। কারণ যত বেশি বিভাজন থাকবে বাংলাদেশে তত বেশি কিন্তু তারা অর্থনৈতিক এবং বিভিন্ন খাতে কিন্তু সুবিধা নিতে পারবে। এইটা তো না বোঝার কোনো কারণ না। এটা ম্যাকিয়াভেলিও পড়া দরকার নেই, আমাদের চাণক্য পড়লেই যথেষ্ট। মানে এটা তো আমাদের ইসের মধ্যে আছে, চিন্তা ভাবনা বাংলার গল্পে কাহিনীর মধ্যে আছে। তো আমি যদি সেখানে একটু আমি যদি একটুই দেখি, আমার মনে হয় ইউক্রেনের বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। ওই ধরনের পলিটিক্যালি কারেক্ট কথাবার্তা বলা যায়, তাতে আমেরিকা বেশ খুব খুশি হবে যা। হ্যাঁ, কিন্তু এই যে স্মল কান্ট্রি বিগ কান্ট্রি বলা হলো, আফগানিস্তানে যখন অ্যাটাক করা হলো ওটা কি স্মল কান্ট্রি বিগ কান্ট্রি ছিল না? ইরাক যখন অ্যাটাক করলো ওটা কি স্মল কান্ট্রি বিগ কান্ট্রি ছিল না? ভিয়েতনাম যখন অ্যাটাক করা হলো ওটা কি স্মল কান্ট্রি বিগ কান্ট্রি ছিল না? আমি একটা জানতে চাচ্ছি, আমি তো লিস্টের পর লিস্টে দিতে পারি। ওই জিমি কার্টার একবার বলেছিল, প্রেসিডেন্ট জিমি কার্টার বলেছিল যে তার দেশ 20টা বছর কোনো যুদ্ধ করেনি এই 200 বছরের ইতিহাসে। তো আমি এটাকে কেন এই মিথ তৈরি করছি? কারণ ডেমোক্রেসি তো হাইজ্যাক হয়ে গেছে। আমি মনে করি যে আমেরিকান জনগণকে তার স্পেসটা তৈরি করতে হবে। কারণ আমি যদি না বলি তাহলে আমেরিকার জনগণ বলবে, বাহ, তুমি তো আমরা যাদের সাথে লড়াই করছি তুমি তো তার প্রশংসাই করে যাচ্ছ, তাহলে আর কি হবে? তুমি সুবিধা পাচ্ছ, তোমাকে হয়তো একটা ভিসা দিয়ে দিচ্ছে, বা নাহলে তোমার ছেলে মেয়েকে ভিসা দিয়ে দিচ্ছে, আর তুমিও খুশি হয়ে গেছো। আমি একটা কথা বলে শেষ করতে যাচ্ছি, যেহেতু আমরা সবসময় করাপশনের কথা বলি, করাপশন ইন্ডেক্সে একেবারে নাম্বার 1, নাম্বার 2 ইত্যাদি, কিন্তু কেউ র্যাঙ্কিং করে না যে এই করাপশনের পয়সাটা কোথায় যায়। এই করাপশনের পয়সাটা যদি বাংলাদেশে রিইনভেস্ট হতো তাহলে কিন্তু আমাদেরও এখানে একটা ছোটখাটো শহর কিন্তু আমরাও তৈরি করে ফেলতে পারতাম, আমাদের এখানেও কিন্তু বেগমপাড়া হয়ে যেতে পারতো। এই প্রশ্নটা, এই র্যাঙ্কিংটা করে না কেন? আমি তো মনে করি যে টিআইবির উচিত হবে এই বিভিন্ন দেশে রেখে এই র্যাঙ্কিংটা করা, কারণ এর মানে 98% মানে তার চেয়ে বেশি 100% না হলেও ডেভেলপ কান্ট্রিতে চলে যায়। ইউকে ইজ ওয়ান অফ দ্য বিগ সোর্স এই মানি লন্ডারিং এর, ব্ল্যাক মানি বা এই পয়সাটা। কানাডা, আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া যায়, কিন্তু তারা কিন্তু একটা কথাও বলে না। এমনও গবেষণায় দেখা গেছে যে ইউকেতে মিকি মাউস নাম দিয়েও কিন্তু অ্যাকাউন্ট খুলে দেওয়া যায়, তারা কোনো কিছু বলবে না। আমাদের দেশে আমরা তো 1 লাখ টাকা, মিজান সাহেব ভালো জানবে, 1 লাখ টাকা যদি আমি ট্রান্সফার করি ব্যাংক 3-4 বার ফোন করে যে এটা কোত্থেকে গেল কোত্থেকে। ওখানে 10,000, 15,000, $500,000 নিয়ে আসতেছে, ও তো ভালো করেই জানে যে দিস ইজ অ্যাবসলিউটলি আনলফুল মানি। বাংলাদেশের একজন সিটিজেন সে কেমন করে এত টাকা কোথায় নিয়ে আসলো? কিন্তু তারা চুপ। সে বিল্ডিং কিনছে, কেমন করে? সে তো জানেই ভালো করে আনলফুল, সেখানে সে চুপ করে থাকে। অন্য কথায় যেটা নিয়ে বলা শেষ করছি আমি, যত বেশি বাংলাদেশে করাপশন হবে তত কিন্তু ডেভেলপ কান্ট্রিজের লাভ। এই জিনিসটা বুঝতে হবে। ক্যাপিটালিজমকে যদি আমি বাদ দিয়ে আমি আলোচনা করি, আমি যদি প্রফিটকে আলোচনা না আনি, তাহলে তো আমি নিজের মানে কি বলা হয়, আমার নিজের নলেজের ইন্টিগ্রিটিকে আমি একেবারে নষ্ট করে দিচ্ছি। আমাকে একেবারে স্পষ্ট বলতে হবে। আমি জানি যে রাষ্ট্র যে আছেন তারা হয়তো একটু পছন্দ করবেন না, কিন্তু আমি যেহেতু সবার সাথেই মিশি, যেভাবে এখন কথা বলছি তাদের সাথে আমি এইভাবেই কথা বলেছি। আমি এমনও রোহিঙ্গার ব্যাপার ক্যাম্পে বলেছিলাম বিদেশি এক দূতকে যে দেখো,
রোহিঙ্গা ক্যাম্প ইজ মাচ সেফার দেন তোমাদের বেশ কয়েকটা শহর। আমি একেবারে স্ট্যাটিস্টিক্স দেখিয়ে বলেছিলাম যে কেন তোমরা রোহিঙ্গার ভায়োলেন্স নিয়ে কথা বল। ইয়েস, ভায়োলেন্স ইজ দেয়ার, ওয়ান ভায়োলেন্স ইজ অলসো ব্যাড, আই আন্ডার, বাট ওয়াই আর ইউ শাউটিং? তোমার শহরে যেগুলো আছে কোনো রিফিউজি নাই, কিন্তু ওইখানে কিন্তু আরো বেশি ভায়োলেন্স। প্রতিদিন যে মানুষ মারা যায় তার সংখ্যা আমি তোমাকে দিতে পারি। তখন সে চুপ হয়ে গেছে, সে বুঝতে পেরেছে যে ওই নাম্বার গেম দিয়ে আমাদের কাহিল করা যাবে না। তো আমার কথা হচ্ছে যে আমার সমস্যা আমার আছে, আমি অস্বীকার করতে চাচ্ছি, আমার গণতন্ত্র প্রচন্ড এবং কোনোভাবে মনে রাখতে হবে যে একেবারে আমেরিকা বা ইউরোপে যেভাবে, কারণ আমেরিকা গণতন্ত্র এটাও একটা কিন্তু মিথ তৈরি হয়েছে। আমি সবসময় বলে এসেছি যে আমেরিকার গণতন্ত্র আসল অর্থে শুরু হয়েছে 1968-এ, যখন 19% লোক সত্যিকার অর্থে ভোট দেওয়া শুরু করেছে। এখন তো আবার ভোটার সাপ্রেশন অ্যাক্ট বলে একটা জিনিস আছে, এই যে ভোট যেন না দেয় সেরকম যে একটা আইন থাকতে পারে, তাকে কেন আমরা গণতন্ত্র বলছি? কিন্তু আমি ধরে নিচ্ছি তার ইউরোপে বেশ কতগুলো দেশ আছে একটা গণতন্ত্র কাঠামো করেছে। কিন্তু মনে রাখতে হবে ইউরোপ যে অবস্থায় এসেছে আজকে, তার পিছনে কিন্তু কলোনিয়ালিজম আর স্লেভারি আছে। বাংলাদেশের এই আজকের যে কিছুটা যে রিরাইজ বাংলাদেশ হয়েছে, এর পিছনে কিন্তু কলোনিয়ালিজম নেই, স্লেভারি নেই। আজকে চায়নার যে রিরাইজ হয়েছে, ইউ ক্যান অ্যাটাক তার সিস্টেমে, তাকে অথরিটেরিয়ান বলা যায়, তাকে ডেসপটিক বলা যায়, আমি মানতে রাজি আছি, কিন্তু তার মধ্যে কিন্তু কলোনিয়ালিজম বা তার মধ্যে স্লেভারি নেই। এই জিনিসটা একটু খেয়াল রাখা দরকার। আমরা মাঝে মাঝে কিন্তু ওই লিবারেলিজমের আওতায় সবকিছু ছেড়ে দেই। ওই লিবারেলিজম করতে পেরেছে যেহেতু বড় অংশে একটা স্লেভারি ছিল আর কলোনিয়ালিজম ছিল। সেই জায়গায় যদি আমি একটু নজর রাখি, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ যেই অবস্থা নিয়েছে, প্রচন্ড ভ্যালুড একটা ডিসিশন নিয়েছে। কিন্তু যদিও রশিদ ভাই চেষ্টা করেছিলেন যে আমরা ভ্যালুকে কম্প্রোমাইজ, অ্যাবসলিউট নট। আমাদের ভ্যালু হলো ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যালাইজ টুয়ার্ডস নান। আমরা ভালো করেই জানি যে এখানে বড় দেশ আর ছোট দেশের ব্যাপার না, এটা প্রচন্ড একটা কমপ্লেক্সের একটা বিষয় এবং কতগুলো ভ্যালিড পয়েন্টস আছে। কেন নেই তো 12 থেকে 30টা হবে, এটাকে আমাকে প্রশ্ন করতে হবে না? যেখানে হোয়াটসঅ্যাপ 8টা মাত্র সদস্য ছিল, সে এখন 0-তে আছে। আজকে হোয়াটসঅ্যাপ আমি একটু যদি বলি, আজকে 8 থেকে যদি 24টা হতো, আজকে যদি বেলজিয়াম যদি হোয়াটসঅ্যাপ অ্যাক্টের মেম্বার হতো, তাহলে কি আমেরিকা রাজি হতো? আমি ল্যাটিন আমেরিকা বাদই দিলাম। তো এটা খেয়াল রাখতে হবে, একটা হোয়াটসঅ্যাপ 8 থেকে 0 হয়েছে, আর একটা হয়েছে 12 থেকে 30। এটা যদি আমি সামনে না নিয়ে আসি, এখানে যদি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বিষয়টা যদি আমি না থাকি, তাহলে তো আমার এখানে থাকার কোনো নেই। তাহলে তো আমি সাধু হয়ে বসে থেকেই আমি বলতে পারি যে হ্যাঁ, যুদ্ধ থামিয়ে দাও। সেই জায়গায় আমাকে আরো একটু প্র্যাকটিক্যাল হতে হবে। আমি মনে করি আমাদের ডিসিশন ভ্যালুড এবং যথেষ্ট মোরালি একেবারে একটাই হতে পারে যে একটা দুটো দেশ হয়তো মনে করবে যে তারা কি বলা হয়, বাংলাদেশ তাদের সাথে থাকলো না, সেটা মনে করতে পারে। কিন্তু আমি মনে করি ভবিষ্যতে অ্যাটলিস্ট তাদের জনগণও, আমার যারা বন্ধু আছে তারা কিন্তু বলছে যে গুড দ্যাট বাংলাদেশ কুড স্ট্যান্ড আপ এই সময় এরকম একটা অবস্থায় বলা। কিন্তু আমাদের এই স্ট্যান্ড আপ, আমি ওই কথা বলে আমি শেষ করছি, বাংলাদেশের ইতিহাস হয়তো অনেকে হয়তো ভুলে গেছেন। এই যে ফরেন পলিসি প্রিন্সিপাল, এটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা করার পরে কিন্তু হয়নি। এটা 1970-এ আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে একেবারে বঙ্গবন্ধু নির্দেশে এই জিনিসটা রাখা হয়েছে, ক্লজ আছে। এবং আরেকটা ক্লজ মানুষ ভুলে গেছে, ওই ক্লজে স্পষ্টত আওয়ামী লীগ বলছে যে আমরা নির্বাচনে গেলে আমরা সেন্টো এবং সিয়াটোর মেম্বার হব না। পাকিস্তান আমলেই যদি আমরা এটা বলতে পারি, হ্যাঁ, ওই কারণেই বাংলাদেশ অনেক ক্ষতি হয়েছে। আমরা একটা ফ্যামিনও আমেরিকার জন্য হয়েছে, এটাও মানুষ ভুলে গেছে। 74-এর যে ফুড এইডের যে ব্যাপার ছিল, ওটাও কিন্তু আমেরিকার একটা হাত আছে, ওটাও মানুষ ভুলে যাচ্ছে ইদানিং। তো ওই জায়গায় বসে যেখানে আমাদের কিছুই ছিল না, তখন বাংলাদেশ যদি ভিয়েতনামের পক্ষে থাকতে পারে, ইয়াসের আরাফাতের পক্ষে থাকতে পারে, নেলসন ম্যান্ডেলার পক্ষে থাকতে পারে এবং ফিডেল ক্যাস্ট্রোর পক্ষে থাকতে পারে, তাহলে বোঝা উচিত যে বাংলাদেশ একটা সভ্যতার উপরে দাঁড়িয়ে তার ভবিষ্যৎ তৈরি করছে। সোনার বাংলা ইজ নট জাস্ট একটা মুখের বুলি না, ইটস আ ওল্ড সিভিলাইজেশন। বাংলাদেশ আজকে হয়তো ছোট একটা দেশ মনে হতে পারে, 56,000 বর্গ মাইল ভেঙে চুরে ব্রিটিশরা একেবারে ভেঙে টেঙে ফেলে দিয়েছে, কিন্তু মনে রাখতে হবে এই বেঙ্গলের একটা বিশাল ইতিহাস হলো। যে লাইনটা দিয়ে শেষ করতে যাচ্ছি, 18th সেঞ্চুরিতে চায়না ওয়াজ দ্য লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। মনে রাখতে হবে, ভুলে গেছে সবাই।
আজকে যেটা চায়না হচ্ছে সেটা হলো রিরাইজ অফ চায়না। ওই 18th সেঞ্চুরিতে আনডিভাইডেড ইন্ডিয়া, and আমি একটু এমফাসাইজ করছি অন দ্য ওয়ার্ড আনডিভাইডেড, ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ছিল ওয়ার্ল্ডে। ওই আনডিভাইডেড ইন্ডিয়া, বেঙ্গল ওয়াজ দ্য রিচেস্ট প্রভিন্স। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, যার জন্যই কিন্তু একেবারে ইউরোপ থেকে লোক বেঙ্গলে এসেছে, বেঙ্গলের লোকরা কিন্তু ইউরোপে যায়নি। সেই জায়গায় যদি আমি একটু নজর রাখি, আমার মনে হয় যে জিনিসটা দেখা দরকার যে আমার যে দম্ভটা সেটা যদি আমার না থাকে, আমার ড্রিমটা যদি আমি না থাকি, তাহলে কিন্তু আমি এই দেশটাকে সামনে আনতে পারবো না। হ্যাঁ, গণতন্ত্র মার খাবে, ওঠানামা করবে, কিন্তু আমি মনে করি মানুষের মধ্যে যখন এক ধরনের এম্পাওয়ার্ড মানুষ যখন হবে, তখন আজকের যে সমস্যাগুলো দেখছি সেগুলো আস্তে আস্তে হয়তো চলে যাবে। কিন্তু একেবারে পশ্চিমা দেশের মতন, কেন আমার তো কলোনিয়ালিজম নেই, আমার স্লেভারি নেই, আমি তো ওর মতন মানুষ হতেই পারবো না, আমাকে আমার মতন কিন্তু মানুষ হতে হবে। ধন্যবাদ ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ স্যার। মিজান স্যার, আপনি ইমতিয়াজ স্যারের সব কথা শুনলেন। এখানে আমরা একটু প্রসঙ্গটা একটু মানে পরিবর্তনও করবো, কারণ আমাদের হাতে সময় খুবই কম। সেটি হলো যে নতুন ইসির ব্যাপারে আপনি একটি কথা বলেছেন, আপনার একটা টকশোতে বলেছিলেন যে বর্তমান ইসি যিনি নিয়োগ পেয়েছেন তিনি বেশি সাংবাদিকদের সামনে যাওয়াটা না করে উনি ওনার কাজ মনোনিবেশ করা উচিত, এবং এতে করে ওনার ভাবমূর্তি ঠিক থাকবে। কারণ ঘন এই মিডিয়ার সামনে আসা যাওয়া করলে এতে করে ধরেন ইসির সম্পর্কে অনেকের ধারণা হবে, কারণ উনি যেভাবে দায়িত্বটা নিয়েছেন সেটি যেন পরিপূর্ণভাবে ভালোভাবে করে জনগণের কাছে দিতে পারে, এবং আগামী নির্বাচন যেন অবাধ এবং সুষ্ঠু করতে পারে, সেটি ওনার লক্ষ্য। আগামী নির্বাচনের ব্যাপারে, নতুন ইসির ব্যাপারে, এবং যদি বিরোধী দল যদি না আসে, আপনার কি মন্তব্য? আচ্ছা, প্রথমে হ্যাঁ, আমি ওনারা যখন সাংবাদিক সম্মেলন করা শুরু করলেন, এবং তখনই আমি এই কথাটা একদম প্রকাশ্যে জাতীয় সম্প্রচার মিডিয়াগুলোতে বলছিলাম, এটা অবিলম্বে বন্ধ করা উচিত। পৃথিবীর কোন দেশে এই প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনাররা অফিসে ওঠার সময় একবার, নামার সময় একবার 30-35টা ক্যামেরা নিয়ে একদল লোক খাপ পেতে বসে থাকবে আর কথা বলবেন, এটা পৃথিবীতে কোথাও নাই। নির্বাচন কমিশন, এটা আমরা অনেক সময় বলি না, এটা খেলা, লেভেল প্লেইং ফিল্ড বলতে মানে খেলার, প্লেইং মানে খেলার মাঠ। আমি মোটেই এটাকে খেলার মাঠ মনে করি না। নির্বাচন ইজ নট এ খেলা, ইজ এ সিরিয়াস ম্যাটার, এবং সেখানে আপনি প্রতিদিন কথা বলবেন। আর ইন্টারেস্টিং হচ্ছে এখানে আমি ওনাকে যেহেতু আমি জানি, হি ইজ আ ম্যান অফ ডিগনিটি এন্ড আদার কোয়ালিফিকেশন যা আছে সবই আছে, কিন্তু মিডিয়াতে যেটা করবে বিভ্রান্তি তৈরি করে ফেলবে। কারণ মিডিয়ার বিরুদ্ধে অনেক মতলব থাকবে, সবাই তো এক মতলবের মিডিয়া না। দেখা গেল এক জায়গায় ওনার মতামত নিল, আর বাইরে আরেকজন কমিশনারের মতামত নিল একটা বিষয়ে আলাদা নিয়ে, দেখা গেল যে হ্যাঁ, একসাথে কথা না বললে কন্ট্রাডিক্টরি হইতে পারে। একটা উনি যে দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে দেখা গেল একজন কমিশনার যা বলতেছে আর চেয়ারম্যান যা বলছে, এই দুইটার মধ্যে একটু পার্থক্য হইলেই বলবে যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, দুই পক্ষ হয়ে গেছে কমিশন। অত্যন্ত সাবধানতার সাথে এই কাজটা করতে হবে। আমি মোটেই মনে করি না যে নির্বাচন কমিশনের ডেইলি মিডিয়া ফেস করতে হবে। কোনো কিছু যদি মিডিয়াকে জানাতে হয়, তথ্য অধিকার আইন অনুযায়ী মিডিয়া জানতে চাইবে, এবং একজন স্পোকসম্যান থাকবে যিনি নির্বাচন কমিশনের মুখপাত্র, উনি লিখিতভাবে স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিবে। কিন্তু প্রতিদিন আমি জানি না আজকের এই স্টক যেটা করতেছি এটাও যদি সম্প্রচারিত হয়, কেউ যদি দেখেন নির্বাচন কমিশনের, তাদের জন্য আমার ওসিয়ত হচ্ছে দয়া করে এই প্রত্যেকদিন মিডিয়ার সামনে আসবেন না, এবং মিডিয়াতে আসা পৃথিবীতে কোনো নির্বাচন কমিশনের কাজ না। আর দ্বিতীয় যেটা হচ্ছে, হ্যাঁ, নির্বাচনে যতই আমরা নির্বাচন কমিশন ভালো করি, শক্তিশালী করি, আরো মানে তাকে ক্ষমতা আরো অর্পণ করি, কিন্তু এর মাধ্যমে খুব ভালো নির্বাচনের নিশ্চয়তা আসে না। নিশ্চয়তা আসবে যদি নির্বাচনটি পার্টিসিপেটরি হয়। এটা হাবিবুল্লাহ আউয়াল সাহেব এই কথাটা বলছেন যে নির্বাচনের সফলতা, সার্থকতা অথবা মানে কার্যকারিতা, এটা 80% to 85% নির্ভর করবে মূল স্টেক হোল্ডার রাজনৈতিক দলের উপর। রাজনৈতিক ইতিহাস ভাই যথার্থ বলছেন, আমাদের যদি রাজনৈতিক দলগুলো পারস্পরিক আস্থা না থাকে, এবং আমরা যদি যেটাকে সত্যি অংশগ্রহণমূলক নির্বাচন, রাত্রেবেলা নির্বাচন প্রস্তুতি নিয়ে সকাল 10টার সময় নির্বাচন থেকে সরে দাঁড়ালাম, দুপুর বেলায় প্রেস ক্লাবে চলে গেলাম, কতগুলো কাগজ দিয়ে আমাদেরকে বের করে দিচ্ছে, এই যদি হয় মানে অংশগ্রহণের অবস্থা, তাইলে কিন্তু আপনি খালি মাঠ যখন পড়ে যাবে, কেউ যখন প্রতিপক্ষ যখন থাকবে না,
তখন এটা দুর্বৃত্তায়ন হবে এবং বহু ধরনের ইন্টারেস্টেড গ্রুপ আছে যারা এই নির্বাচনটাকে কলুষিত করবে। অতএব নির্বাচন যদি ভালো করে করতে চায় সেটা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নিশ্চিত হবে। আপনি যতই শক্তিশালী অত নিরপেক্ষ নির্বাচন কমিশন করেন না কেন, যদি রাজনৈতিক প্রতিপক্ষ যদি শেয়ানে অবস্থান না করে, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা টিকে না থাকে মানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা, তাহলে কিন্তু নির্বাচনটা আপনি ভালো করতে পারবেন না। আর একটা কথাই রশিদ ভাইয়ের সাথে আমি বলি, আমাদের মনে রাখতে হবে ফরেন পলিসি বা ইন্টারন্যাশনাল পলিটিক্সে অনেক সময় বলে না যে কোনো কিছুই তো স্ট্যাটিক না, অনবরত এটা পরিবর্তনশীল। আমাদের এরপরেও মনে রাখতে হবে ফরেন পলিসিতে হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে মানুষ ঐতিহাসিক সম্পর্ক যেগুলো আমাদের ব্যক্তিগত সম্পর্ক ক্ষেত্রে যেরকম আমরা অতীতের ইতিহাস আমরা সহজে ভুলি না, তা আমাদের ফরেন পলিসিও কিন্তু এই জিনিসটার কোনো মূল্য নাই এটা আমি বলবো না। হিস্ট্রিটা কি, এই মহান সোভিয়েত ইউনিয়ন এই যেই ভেটোটা ওই দিন দিল, এই একই ভেটো দেওয়ার কারণে কিন্তু আমরা দেশ একটা স্বাধীন দেশে ছিলাম, আর আমেরিকা সপ্তম নৌবহর নিয়ে ঘুরতেছিল এই বঙ্গোপসাগরে। এই কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটটা বিবেচনাও কিন্তু আমাদের এছাড়া করার কিছু ছিল না। আপনি যদি মনে করেন যে হ্যাঁ একটা বার্গেনিং আমেরিকার সাথে করা যেত, যে আমেরিকাকে আমরা সাপোর্ট দিলাম, যে অর্থাৎ তার মানে হচ্ছে ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে আমেরিকার সাথে সাথে তাল মিলিয়ে কথা বললাম আর বার্গেনিং করলাম যে আমাদের র্যাবের কর্মকর্তাদের ইয়াটা উঠে নেন। আমি মনে করি না এইটা খুব একটা ভালো কিছু হবে বলে আমার মনে হয় না। র্যাবের ব্যাপারটা বা আমাদের যে স্যাংশন, যাতে ব্যক্তিগত স্যাংশন, এরকম নরেন্দ্র মোদীর সেম স্যাংশন দিয়েছিল নরেন্দ্র মোদীকে, এবং নরেন্দ্র মোদী আমেরিকার ভিসা পাসপোর্ট মানে যাওয়া নিষেধাজ্ঞা ছিল, তার আমেরিকা যাওয়ার সুযোগ ছিল না। কিন্তু এতে অভ্যন্তরীণ রাজনীতিতে নরেন্দ্র মোদীর খুব একটা সমস্যা হয়নি, বরং উল্টো সে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে এবং তারপরে কিভাবে হোয়াইট হাউস তাকে সম্বর্ধনা জানাইছে, ওই নিষেধাজ্ঞা তোলারও সময় পায় নাই আর কি, তখন এটা হয়। তো সেই জন্য আপনাকে যদি দেশের অভ্যন্তরীণ রাজনীতি যদি আমি যে কথাগুলো বললাম সেই ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ সহ তথ্য উপস্থাপন এবং জাস্টিফিকেশন, আমাদের শহীদ আসিফ যথার্থ বলছে আমেরিকাতে সন্ত্রাসী বা জঙ্গি গ্রেপ্তার কোনো নজরই নাই, গ্রেপ্তার ব্যাপারটা শব্দটা নেই ওখানে, জাস্ট কিল, ঘটনার সাথে সাথে কিল। ওখানে কোনো সন্ত্রাসী ওদের গ্রেপ্তার করে না। ওই যত স্কুলের ঘটনা হোক অথবা রাস্তায় গাড়ি চালক হোক, যত রকমের সন্ত্রাসী ঘটনা মনে হলেই ওটাকে কখনো অ্যারেস্ট করার কোনো আইনের মধ্যে নাই ওই দেশে, সাথে সাথে কেল করে। অতএব আমাদের যেগুলো এনকাউন্টার অথবা যেগুলোকে আমরা বলি এই র্যাবেরই আবার প্রশংসা করছে। দেখেন যে র্যাবকে স্যাংশন দেওয়ার পরে বোধহয় 2 সপ্তাহ পরে আবার আমেরিকার থেকেই বলছে যে এই বিশ্ব আন্তর্জাতিক জঙ্গিবাদ দমনে যেই কটা দেশ সবচেয়ে সফল হয়েছে এর মধ্যে বাংলাদেশ একটা একদম শীর্ষস্থানে অবস্থান হয়েছে। কিন্তু কন্ট্রাডিকশন, পুরো ব্যাপারটা হচ্ছে একটা জিও পলিটিক্যাল ইস্যুস। এটার সাথে আমি মনে করি না এই মানবাধিকার এটা সেটা যেগুলোর কথাবার্তা এখন বলা হচ্ছে এগুলোর খুব বেশি সম্পর্ক আছে। বাট আমাদেরকে তারপরেও আমি যদিও ইমতিয়াজ ভাই আমাদেরকে ছোট রাষ্ট্র বলে, আমিও মনে করি না আমাদের ছোট রাষ্ট্র, জনসংখ্যার দিক থেকে বলেন আর অর্থনৈতিক শক্তি হিসেবে বলেন, আমাদের মনে রাখতে হবে আমাদের স্টেটটা হচ্ছে এটা নেশন স্টেট, একটা জাতি রাষ্ট্র। ইট ইজ নট লাইক কেন বলা হয় ইন্ডিয়া হচ্ছে মানে স্টেট অফ দি নেশনস। ইন্ডিয়া হচ্ছে স্টেট অফ দি নেশন, বিভিন্ন জাতির একটা রাষ্ট্র, আর আমরা হলাম একটা জাতির একটা রাষ্ট্র। এটার মধ্যে কিন্তু এটা ইনহারেন্ট যে শক্তি আছে এটা কিন্তু এখন অন্যরাও টের পাচ্ছে আস্তে আস্তে, কারণ এই শক্তি কেবলমাত্র একটা যুদ্ধ করে দেশ স্বাধীন করছে তাই না, এটা এগিয়ে যাবে এবং ভালোভাবে এগিয়ে যাবে, টিকে থাকবে। কারণ অন্যান্য দেশে যে সমস্যাগুলো আছে, ইভেন আমি আমাদের পার্শ্ববর্তী ভারতের উদাহরণ দিয়ে যে বলি, ভারত থেকে আরো দ্রুত এগিয়ে যাবে বাংলাদেশ, ইতিমধ্যে অনেক দিক দিয়ে এগিয়ে গেছেও। এর কারণ হচ্ছে ভারত হচ্ছে এটা মানে স্টেট অফ দি নেশন, বিভিন্ন জাতির দেশ, আর আমরা হলাম একটা জাতির দেশ। অতএব আমরা ওই যে ইমতিয়াজ ভাই যেটা বললো, যদি আমরা একটা পারস্পরিক সমঝোতায় আসতে পারি এবং শ্রদ্ধাবোধ পরস্পরের প্রতি, যেগুলোর মধ্যে উৎসব বড় বড় কতগুলো ঘটনা আছে, 15ই আগস্ট 21শে আগস্ট, এইসব ঘটনাগুলো আছে, এগুলো হলো মানে অমীমাংসযোগ্য সমস্যা। মানে এগুলোকেও যদি আমরা মানে সামহাও শুরু করে এগুলোকে মানে একটা
মানে ধর্তব্যের মধ্যে এনেও যদি যতটা আমরা মানে সমঝোতার মধ্যে পারস্পরিক একটা শ্রদ্ধাবোধের মধ্যে আমরা আসতে পারি, ততই আমরা একটা মানে গণতান্ত্রিক যে যাত্রা অভিযাত্রা। কারণ আমাদের মনে রাখতে হবে যে আমরা অর্থনীতিতে যেভাবে এগুচ্ছি, আমাদের গ্রোথ, আমাদের জিডিপি, আমাদের ইকোনমিক সাইজ, আমাদের রাজনৈতিক গ্রোথ কিন্তু সেভাবে হচ্ছে না। পলিটিক্যালি আমাদের আরো সহনশীল মেচিউর গণতান্ত্রিক আচরণের একটা রাজনীতি চর্চা আমাদের করতে হবে। আদারওয়াইজ কিন্তু অনেকে বলে যে এইটা গণতন্ত্র যদি সুদৃঢ় না হয়, তাহলে অর্থনৈতিক যে উন্নয়ন এটাকে খুব বেশি সাস্টেনেবল করা যাবে না, দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত। আপনাকে ধন্যবাদ। আমি এই করে শেষ করলাম, ধন্যবাদ। বাকিটুকু রশিদ ভাই শেষ করুক। জি, রশিদ ভাই আপনাকে দিয়ে শেষ করব। রশিদ ভাই, আপনি শুনেছেন মিজান স্যারের কথা, ইমতিয়াজ স্যারের কথা, আমি একটু আপনাকে জুড়িয়ে দিচ্ছি। মিজান স্যারের সর্বশেষ যে কথাটা, যে আমাদের উন্নয়ন হচ্ছে সর্বদিকে, কৃষি বলেন, মৎস্য বলেন, আপনার ইলেকট্রিসিটি বলেন, সব দিকেই শিল্প বলেন, সব দিকে উন্নয়ন হচ্ছে, কিন্তু রাজনৈতিক মেরুকরণের আমাদের উন্নয়ন হচ্ছে না, সেখানে এখনো বিভাজন চলছে। এক, দ্বিতীয় হলো বর্তমান ইসির সম্পর্কে আপনি কি বলবেন? আগামী নির্বাচনে যদি বিরোধী দল না আসে, তাহলে সেটি বা কেমন হবে? আপনার ভবিষ্যৎবাণীটা কি একটু শুনতে চাই। মেজর আব্দুর রশিদ সাহেব। আসলে এখানে ভবিষ্যৎবাণী কিছু নয়, ভবিষ্যৎবাণী করার কিছু নয়। আমি গণক নই যে আমি ভবিষ্যৎবাণী করতে পারবো। আমরা চলমান প্রেক্ষাপট থেকে একটা পারসেপশন তৈরি করি যে আগামীতে কি হতে পারে। তো সেই অবস্থার ভেতরে যদি আমরা চিন্তা করি, আমি বাংলাদেশের গণতন্ত্র নিয়েই বলছি, সেটি হচ্ছে গণতন্ত্রের যে আমাদের যে ঘাটতিগুলো, সেগুলো তো আমরা সবাই বলে শুনেছি। কিন্তু প্রশ্ন হলো, আমাদের পলিটিক্যাল পার্টির যে স্ট্র্যাটেজিটা, এটা কতটুকু জনসাধারণের স্বার্থ কে ঘিরে তৈরি হয়, সেখানে কি বড় প্রশ্ন আছে। তো যদি পলিটিক্যাল স্ট্র্যাটেজি তৈরি হয় ক্ষমতা দখল করে যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে হবে, তাহলে এই পলিটিক্যাল স্ট্র্যাটেজি কখনোই সঠিক হবে বলে আমি মনে করি না। তো সেক্ষেত্রে আমরা দেখেছি বারে বারে আমাদের এখানে মানে বিরোধী দলের যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি একবার ইউনিফাইড হচ্ছে। গতবার যেমন ইলেকশনের সময় তারা যেটা জোট বাঁধলো, ইলেকশনের আগে আবার জোট ভেঙেও গেল। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে জনগণের ইচ্ছা শক্তিকে প্রতিফলিত করার জন্য তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি কতটুকু ওই দিকে ওরিয়েন্টেড, সেখানে যদি আমরা ফোকাস করি, সেখানে দেখবো যে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খুব বেশি একটি নজর আছে বলে আমার মনে হয় না। দ্বিতীয় হলো যে কথাটা আমি খুব গুরুত্বের সাথে বাই করলাম, সেটা হচ্ছে একদল তো মুক্তিযুদ্ধের দল, আরেক দল তো মুক্তিযুদ্ধ মানেই না। এর মধ্যে আপনি একটা কি জোড়াতালি দিয়ে আপনি একটা সমাধান খুঁজে বার করুন। তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক যে চলমানতা আছে, যে ধারাবাহিকতা আছে, তার ভেতরে আমরা অনেকগুলো ইন্টারভেনশন দেখেছি। আমরা সামরিক ইন্টারভেনশন দেখেছি। তো এই যে ইন্টারভেনশন করে ক্ষমতার পট পরিবর্তনের যদি কোনো প্রক্রিয়ার সাথে আমি নীতিগতভাবে যদি আমি সেখানে জড়িয়ে যাই, তাহলে তখন নির্বাচনের দিকে আমার খেয়াল অনেক কম থাকবে। তখন আমি চেষ্টা করব যে এরকম ইন্টারভেনশনের মাধ্যমে যদি ক্ষমতায় যাওয়ার রাস্তা খোলা থাকে, তাহলে আমি ওইটাই শর্টকাট হিসেবে ব্যবহার করব। তো আমাদের এই ইন্টারভেনশনের রাস্তা এটি করার জন্য শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি না, বৈদেশিক অনেক রাষ্ট্রকেও এখানে বেশ জোরে সোরেই মদত বা পৃষ্ঠপোষকতা অথবা এই পরিকল্পনার ছক তৈরি করতে আমরা দেখেছি। এখন সেক্ষেত্রে যেটি বলেন যে নির্বাচন কমিশন কতটুকু গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য, সেটা আমরা অনেক বেশি বলি। নির্বাচন কমিশনের আমরা অনেক সমালোচনা শুনেছি, কিন্তু নির্বাচন কমিশনের ব্যবস্থাপনার যদি ঘাটতি হয়ে থাকে, সেটির সমালোচনা করলাম। নির্বাচন কমিশন রাতের ভোট দিনের ভোট রাত্রে করলো, এটি হচ্ছে নির্বাচন কমিশনের কোন কমিশনের মুখে তো শুনলাম। ওখানে তো যারা অতীতে কাজ করেছেন তারা অনেকেই কাজ করেছেন, তাদের অভিজ্ঞতা শেয়ার করেন, টক শোতেও শেয়ার করেন কিভাবে নির্বাচন কমিশন তার পদ্ধতি একটা নির্বাচনকে উল্টে দিতে পারে। এই যে টেকনিকটা, আমি এটা জানতে চাচ্ছি। যারা আগে কাজ করেছেন তারা যদি অভিজ্ঞতা অর্জন করেন, তাহলে আমাদের সাথে শেয়ার করলে আমরা বুঝতে পারবো। আদারওয়াইজ নির্বাচন কমিশনের মূল কাজ হচ্ছে নির্বাচন ব্যবস্থাপনা। এই নির্বাচন ব্যবস্থাপনার সাথে আমরা যেটা বলি সেটি হচ্ছে নির্বাচনের সময় আপনি অবশ্যই সরকারকে দূরে রাখতে হবে, অর্থাৎ যেটাকে আমরা নির্বাহী বিভাগ বলছি। নির্বাহী বিভাগ যাতে নির্বাচনের প্রক্রিয়াতে কোন রকম প্রভাব বিস্তার না করতে পারে, সেটিকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে নির্বাচন কমিশনের
মূল নৈতিক জায়গা। তো সেটি যদি করতে পারে তাহলে অবশ্যই আমার মনে হয় একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। আর আমি গুরুত্বের সাথে বিবেচনা করি অংশীদারিত্ব, অর্থাৎ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না করে তখন মতো করে নির্বাচন ঠেলে নিয়ে যেতে পারে, কিন্তু যখন প্রতিদ্বন্দ্বিতা থাকে তখন অনেক চোখ খোলা থাকে এবং যেটাকে আমরা বলি দায়বদ্ধতার জায়গাও বেশি থাকে এবং স্বচ্ছতাও বাড়ে। তো সেক্ষেত্রে আমরা আশা করব যে বাংলাদেশ অবশ্যই নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবে, একটি সার্বজনীন নির্বাচন করতে সক্ষম হবে, একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে সক্ষম হবে। এককভাবে যদি এই যে আমাদের রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন থেকে সরে যায়, তাহলে সরে গেলে পরে নির্বাচনে যদি ধারাবাহিকতা, আমরা যদি স্বচ্ছতা অংশগ্রহণমূলক নির্বাচন আমরা যদি উপস্থাপন করতে না পারি, তাহলে আমাদের যে একটি রাষ্ট্রীয় যে শক্তি নিয়ে আমরা কথা বলছিলাম, যদিও স্মল স্টেট নিয়ে আমি ওটা বোঝাইনি, যদি বাই ডেফিনেশন স্মল স্টেট না, ইন কম্পারিজন কার শক্তি বেশি কার শক্তি বড়, কে এখানে অনেক কিছু আছে, ঢুকছি না, আমাকে বোধ হয় একটু মিসপারসিভ করেছেন। আরেকটি হচ্ছে যে নেটো সম্পর্কে যে ধারণা, আমি ওইখানে বলছি না, আমি নৈতিক অবস্থানকে বলছি। আপনি বড় দেশ হন আর ছোট দেশ হন, যেটার উপরে ইভেন চার্টার তৈরি হয়েছে, সেটি হলো যে কারুর সীমানা আপনি জোর করে দখল করতে পারবেন কিনা, চেঙ্গিস খার মতো বা আলেকজান্ডার দ্য গ্রেটের মতো, সেই জায়গাটা বন্ধ করার জন্য এই জাতিসংঘের চার্টার তৈরি হয়েছে। আমি রাশিয়া ভালো করেছে মন্দ করেছে কেন করেছে সেটা আমি যেতে চাচ্ছি না, মূল যে জায়গাটা আছে সেই উনি ওটাকে ফ্ল্যাগ্রেন্ট ভায়োলেশন, অর্থাৎ জাতিসংঘের সনদের একটি উলঙ্গ লঙ্ঘন করেছে, এটা কোনো সন্দেহ নেই, ইউক্রেন আটক করে। আমি সেই জায়গাটা থাকতে চাচ্ছি। এখন ন্যাটো 12 থেকে 30 হলো কেন, সেখানে ওটা অন্য বিষয়। এখন হচ্ছে রাশিয়াতে তার যে অঙ্গরাজ্যগুলো বলে চলে গেল কেন, সেটাও তো আমি প্রশ্ন করতে পারি যদি আমি অন্য অ্যাঙ্গেলে দেখি। তারপরে হচ্ছে চলে গেল ভালো, চলে যাওয়ার পরে তারা সবাই ন্যাটোর মুখে হাঁটলো কেন, তাহলে রাশিয়ার ভূমিকা কি ছিল, রাশিয়াকে কি এরা এতই অপছন্দ করে? তাহলে জনগণের যে একটি ইচ্ছা শক্তি, সেটি রাশিয়ার পক্ষে কাজ করে না, সেই জবাবটা তো রাশিয়ার কাছ থেকে আমরা একটা চাইতে পারি যে কেন আপনি কি করেছেন যার জন্য আপনার সব অঙ্গ রিপাবলিক গুলো ন্যাটোর পথে হেঁটেছে। তো এখানে প্রশ্ন এটি যে জনগণের ইচ্ছা শক্তিকে মূল্য দিতে আমাদের শিখতে হবে। যদি জনগণের ইচ্ছা শক্তি কোথাও অবদমিত হয়, কোন রাষ্ট্র দ্বারা যদি অবদমিত হয়, আমি ওখানে দাঁড়াতে চাচ্ছি যে হ্যাঁ আমরা ওখানে ভয়েস দেব, বলবো যে সঠিকই ওটার ভুক্তভোগী হতে পারে। যেটা আমরা বলেছি যে বাংলাদেশে যেমন বঙ্গবন্ধু বিদেশি সৈন্য বের করে দিয়ে উনি বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করেছেন স্বাধীন দেশ। এই যে স্বাধীন সত্তা, এই সত্তার যে মূল জায়গাটা হচ্ছে জনগণ। তো মানুষের যে ইচ্ছা শক্তি, সেটিকে আপনি অবদমিত করে আপনার পেটের ভিতরে আমি আছি, আমি দখল করে দেবো, সেই জায়গায় আমি প্রশ্ন তুলেছি যে হ্যাঁ এটি যেই করুক, আমার বন্ধু করলেও আমার তাকে দাঁড়াতে হবে, তাকে ফেস করতে হবে, আমার শত্রু করলেও আমাকে ফেস করতে হবে। সেখানে আমাদের সময় একেবারে ফুরিয়ে এসেছে, আপনি আমার কথা শেষ হয়ে গেছে, একটু শেষ করেন। জি, অনেক ধন্যবাদ। আমরা একটা দেখতে চাই যে বিশ্বের যুদ্ধের পক্ষে আমরা কখনোই আমরা কথা বলবো না, আমরা চাই শান্তি এবং আমরা একটা গণতন্ত্রের জায়গায় থাকি। আজকের এই যুক্তিতর্ক অনুষ্ঠানে আমরা অধ্যাপক ডক্টর ইমতিয়াজ স্যারের কাছ থেকে আমরা অনেক কথা শুনেছি, সাবেক ভিসি মিজানুর রহমান স্যার কাছ থেকে শুনেছি এবং মেজর অবসরপ্রাপ্ত রশিদ সাহেবের কাছে শুনতে পেরেছি। প্রিয় দর্শক, আমরা আগামী অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমরা শেষ করতে যাচ্ছি আজকের অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, মাস্ক পরিধান করবেন এবং সবাই সুস্থ এবং ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি, ভালো থাকেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।
Choice International. It is an international standard trading house in Bangladesh since 18 years. Marketing department of Choice International is very professional and technically sound to the garment trade. Our products are t-shirt, polo, jogging set, hoodie sweatshirt, denim jacket, denim pant, chino pant, Bermuda shorts, swimming short, pullover, cardigan, outwear, etc. Choice International also specialized in selling stock of clothing. A company of quality products, secured customers' money as advance, own facilities of all kinds of finishing and repacking unit. Committed to becoming the world's largest professional stock trading platform. Our international markets are USA, Canada, Russia, South America, South Africa, EU countries, UK, and some other significant Asian countries. একাত্তরের মুক্তিযুদ্ধে দিয়েছে যারা প্রাণ, তাদের এই আত্মত্যাগ হবে না কবু ম্লান। একাত্তরের মুক্তিযুদ্ধে দিয়েছে যারা প্রাণ, তাদের এই আত্মত্যাগ হবে না কবু ম্লান। তাদের এই আত্মত্যাগ হবে না কবু ম্লান। শত যন্ত্রণা দুঃখ কষ্ট সহ্য করেছে যারা, সংগ্রাম করে স্বাধীনতাটা এনে দিয়েছে তারা। শত যন্ত্রণা দুঃখ কষ্ট সহ্য করেছে যারা, সংগ্রাম করে স্বাধীনতাটা এনে দিয়েছে তারা। ভুলবো না তোমাদের, ভুলবো না, ভুলবো না তোমাদের, ভুলবো না, ভুলবো না তোমাদের, ভুলবো না, ভুলবো না তোমাদের, ভুলবো না। বাঙালি বীরের মতো লড়েছিল আমরা, বিনিময়ে পেরেছি মোরা নিতে মাটির ঘ্রাণ। বীর বাঙালি বীরের মতো লড়েছিল আমরা, বিনিময়ে পেরেছি মোরা নিতে মাটির ঘ্রাণ। রক্ষা করব মোরা আসুক যতই বাধা, রক্ষা করব মোরা আসুক যতই বাধা। জীবন থাকতে স্বদেশ আমরা ছাড়ব না। ভুলবো না তোমাদের, ভুলবো না, ভুলবো না তোমাদের, ভুলবো না, ভুলবো না তোমাদের, ভুলবো না, ভুলবো না তোমাদের, ভুলবো না। স্বাধীন দেশে উড়ছে এখন বিজয়ের পতাকা, বিশ্ব বুকে তোমরা আজও অমর গাথা। স্বাধীন দেশে উড়ছে এখন বিজয়ের পতাকা, বিশ্ব বুকে তোমরা আজও অমর গাথা। তোমরাই দেশেরা মানচিত্রে ঘেরা, তোমরাই দেশেরা মানচিত্রে ঘেরা। লাল সবুজে বিজয়ের নিশানা। ভুলবো না তোমাদের, ভুলবো না, 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 ভুলবো না তোমাদের,
ভুলবো